আমার স্বামী আমার সাথে সতীনের মতো আচরণ করে। উনি খুব অহংকারী আর রাগী স্বভাবের মানুষ। বিশেষত ওনার অহংকারটাই বেশি। শুনেছিলাম ওনার পূর্বপুরুষেরা জমিদার ছিল, এই জন্য ওনার ভাবসাব জমিদারের ভূতের মতো। আর শাশুড়ির কথা কি বলবো বলুন? আমার শাশুড়ি হলেন স্বয়ং ঘসিটি বেগম। মাঝে মধ্যে মনে হয় টাইম ট্রাভেল করে নবাব সিরাজউদ্দৌলার সময় থেকে সোজা এই আমলেই উঠে এসেছেন উনি। মুখোশ পরা মানুষ। আমি ওনার দু চোখের বিষ, গলার কাটা। স্বামীর কাছে তেমনই। কথাগুলো একনাগাড়ে বলে সামনে হাতে থাকা সাইড ব্যাগ থেকে পানির বোতল বের করে এনে ঢকঢক করে পানিটুকু সব গিলে নেয় লামহা। ওর সামনে বসে আছেন ওর কলেজের একজন শিক্ষিকা। আজ দীর্ঘদিন পর তার সাথে দেখা হয়েছে লামহার। আয়েশা ম্যাডাম লামহাকে খুব স্নেহ করতেন। মেয়েটা পড়াশোনায় বেশ ভালো ছিল। ইন্টারমিডিয়েটে খুব ভালো রেজাল্টও করেছিল। এরপর দীর্ঘদিন তার আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। আজ হঠাৎ সিএনজিতে দেখা হলো লামহার সাথে। কথায় কথায় আয়েশা ম্যাডাম জানতে পারলেন লামহার বিয়ে হয়ে গেছে ইন্টার পাশ হওয়ার 4 মাস পরে। ওর শ্বশুরবাড়ির লোকজন খুব রাজভারী স্বভাবের। সেখানে লামহাকে ধরাবাঁধা নিয়মের মধ্যেই চলতে হয়। সবকিছুতেই বাধ্য করে তারা। শাশুড়ি আস্ত দজ্জাল, আর স্বামীটা এমন, সে থাকতে আর সতীনের প্রয়োজন পড়ে না। লামহাকে পড়াশোনা করতে দেয় না স্বৈরাচারীরা। কথা হচ্ছে তাদের এত টাকা পয়সা, তাহলে বাড়ির বউকে কেন পড়াশোনা করতে হবে এত? সে কি চাকরি করবে? চাকরি তো তাকে করতে দেবে না। তাহলে পড়াশোনার করার বা কি দরকার? এজন্য লামহা এবছর পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি প্রিপারেশন নিতে পারেনি। লামহার দুঃখের করুণ কাহিনী শুনে আয়েশা ম্যাডামের ভীষণ কষ্ট হলো। লামহার হাত চেপে ধরে তিনি বললেন, তোমার মতো একজন সম্ভাবনাময়ী ছাত্রী এভাবে ঝরে পড়তে পারে না লামহা। তুমি পড়াশোনা কন্টিনিউ করলে অনেক দূর এগোতে পারতে। তোমার কাছে এখনো সুযোগ আছে। ওইরকম অত্যাচারী স্বামীর সংসারে থাকার কোনো প্রয়োজন নেই তোমার। ইন্ডিপেন্ডেন্ট হও, নিজের জন্য কিছু করো। ওরকম স্বামী ছেড়ে দিলে কিছু হবে না। আরো ভালো জীবনযাপন করতে পারবে তুমি। এক কাজ করো, তুমি তোমার স্বামীকে বলো তুমি পড়াশোনা করতে চাও। যদি রাজি না হয় তাহলে ডিভোর্স দিয়ে দাও। লামহা হতচকিত হয়ে বলল, কিন্তু উনি তো আমাকে ছাড়বেন বলে মনে হয় না। ব্যবসায়ী হলে হবে কি, গুন্ডামি স্বভাব আছে ওনার, খুবই জঘন্য লোক। তাছাড়াও ডিভোর্স দিয়ে আমি কোথায় যাব? জানেন তো ম্যাডাম, এই সমাজ কেমন। আমার পরিবারও আমাকে মেনে নেবে না। আয়েশা ম্যাডাম ওকে ভরসা দিয়ে বললেন, তোমার পাশে আমি আছি। তুমি শুধু নিজের মধ্যে মনোবল রাখো। এত ভালো রেজাল্ট করা একটা মেয়ের সাথে অন্তত আমি এমন অন্যায় হওয়া দেখতে পারি না। তুমি আমার ফোন নাম্বারটা রেখে দাও। যখনই কোনো সাহায্যের প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। তোমার মতো এমন বহু মেয়ের পাশে দাঁড়িয়ে আছি আমি। আমার তো একটা এনজিও আছে বলা হয়নি তোমাকে। ডিভোর্সটা হয়ে গেলে সেখানে প্রশিক্ষণ নিয়েই কিছু না কিছু করতে পারবে। সাথে পড়াশোনাও চালিয়ে যাবে। আয়েশা ম্যাডাম লামহার ফোনে তার নাম্বারটা তুলে দিলেন। তারপর নিজের বাসার সামনে আসতেই সিএনজি থেকে নেমে গেলেন। লামহা এবার মনে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেল। এতদিন সে সমাজ আর পরিবারের ভয়ে চুপ করেছিল, এবার আর থাকবে না। এতদিন মনে মনে সবকিছুর বিরোধ করত, এবার যা হওয়ার সামনাসামনি হবে। ওই জমিদারের পুতকে দেখে নেবে ও, আর কোনো কিছুর ভয় করবে না। আলতাফ খান তখন আড়তে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তার সবসময় ব্যবহার করা আতরটা খুঁজে পাচ্ছিল না। তাই দোতলার নিজের ঘর থেকে চেঁচামেচি করছিল লামহার নাম ধরে ডেকে। ওর হম্বিতম্বিতে পুরো বাড়ি ততস্থ। অবশ্য ততস্থ থাকারই কথা। বাড়ির বড় এবং একমাত্র ছেলে, তারপরও তার আব্বা মারা গেছেন বছর কয়েক আগেই। এ বাড়িতে সবার যা কিছুর প্রয়োজন সবকিছু আলতাফের কাছেই চাইতে হয়, কারণ তার হাতেই টাকা পয়সার সব লাটাই থাকে। আলতাফি পরিবার চালানোর দিক নির্দেশনা দেয়, এজন্য সবাই ওর কথা মেনে চলে, ওকে সমীহ করে। এমনকি ওর ভয়ে ততস্থও থাকে। এই লোকটার সাথে লামহার বিয়ে হয়েছে মাত্র 3 মাস হলো। এর মধ্যেই তার যত রাগ ক্ষোভ, তার অর্ধেকটা এখন লামহার উপরে এসে পড়া শুরু করেছে। লামহা আজ খান ভবনে ঢুকেই আলতাফের মুখ থেকে নিজের নাম শুনে কিঞ্চিত ভয় পেল। তড়িঘড়ি করে সোজা রান্নাঘরে চলে গেল। গিয়ে আগে কামিজের ওড়নাটা মাথা থেকে সরিয়ে গলায় ঝুলিয়ে রান্নাঘরের শাকসবজি ঘাটতে লাগলো। তখনই রান্নাঘরে ওর শাশুড়ি হামিদা বেগম আসলেন। লামহাকে দেখে চোখ কপালে তুলে বললেন, ও মা, কখন আসলে তুমি? বাজান যে তোমাকে খুঁজতেছে। আমাকে বলে, তোমার বৌমার কি এখনো বাপের বাড়ি থেকে আসার সময় হয়নি? এত বাপের বাড়ি করে কেন সারাক্ষণ? আমি কি জবাব দেব? তোমার তো বলিহারি বাপু,
এত বাপের বাড়ি করা লাগে কেন? ছেলে এতে নারাজ হয় বোঝো না? আর তোমার কি সতীন আছে যে সে থেকে তোমার সব কাজ করে দেবে? আপনার ছেলে থাকতে আমার আবার সতীন লাগে নাকি? কথাটা বিড়বিড় করল লামহা। সঙ্গে সঙ্গে ওর শাশুড়ি বলে উঠলেন, কি বললে? কই কিছু না তো। ও আচ্ছা, তাহলে এখন আমার ছেলের কাছে যাও। রেগে আছে কিন্তু অনেক, গিয়ে ওর রাগ ভাঙাও। এই বিকেলে রান্নাঘরে কোনো কাজ নেই তোমার। শাশুড়ির কথা শুনে লামহা দোতলায় যাওয়ার জন্য সিঁড়িঘর পেরোতেই হামিদা বেগম বলে উঠলেন, এই মাইয়া, মাথায় ঘোমটা দাও। স্বামীর সামনে কেউ ঘোমটা ছাড়া যায় নাকি? অভদ্র মাইয়া। রাতে তো ঘোমটা আপনার ছেলে মানে আমার স্বামী খোলে, তাহলে এমন সংসে যে ঘোমটা দিয়ে তার সামনে যাওয়ার আবার কি ফজিলত বুঝলাম না। লামহা আসতে বলতে চাইলেও কথাটা একটু জোরে শোনা গেল। হামিদা বেগম ভ্রুকুচকে তাকিয়াছেন ওর দিকে। পুরো কথা শুনেছেন কিনা তা ঠিক বোঝা যাচ্ছে না। লামহা তাকে এক ঝলক দেখে দৌড়ে সিঁড়ি বেয়ে দোতলায় চলে গেল। আলতাফের মেজাজ খুবই খারাপ হয়ে আসে আজ। আতরটা কোথাও খুঁজে পাচ্ছে না। লামহা ঘরের মধ্যে ঢুকতেই ওর উপস্থিতি টের পেয়ে এক প্রকার চেঁচামেচি শুরু করে দিল আলতাফ। বলল, আমার আতরটা কোথায় রেখেছ লামহা? কোথাও খুঁজে পাচ্ছি না, জলদি খুঁজে দাও তুমি, লেট হয়ে যাচ্ছে আমার। লামহা তড়িঘড়ি করে ওয়ার্ড্রোপের মধ্যে খুঁজে টুজে আতরটা নিয়ে আলতাফের হাতে ধরিয়ে দিয়ে মৃদুস্বরে বিড়বিড় করল, চোখ থাকলে তো খুঁজে পাবেন। কি বললে তুমি? আলতাফ ড্রেসিং টেবিলের সামনে থেকে সরে এসে লামহার দিকে ঘড়ি তাকালো এবার। সাদা টি শার্ট আর অ্যাশ রঙের ঢিলাঢালা ফর্মার প্যান্ট পরিহিত শ্যামলা বরণের লোকটাকে দেখলে দারুণ এক মোহ কাজ করে। লামহারও বিয়ের প্রথম প্রথম সেই মোহটা একটু বেশি হতো, কিন্তু এখন এই লোকটার রাগে বেশিরভাগ সময় ততস্থ থাকেও। তবু স্বভাববশত টুকটাক জবাব দিয়ে বসে মুখের ওপর। আজও লামহা আলতাফের রাগে লাল হয়ে যাওয়া চোখের দিকে অপলক তাকিয়ে থেকে জবাব দিল, যা শুনেছেন তাই বলেছি। আলতাফ এবার দাঁতে দাঁত পিষে বলল, এত মুখ চলে কেন তোমার? বেদব, উচিত কথা বললেই বেদব। আলতাফ শক্ত চলে দেখতে লাগলো লামহাকে। তারপর হঠাৎ ওর মাথার ওনার ঘোমটা একটানে সরিয়ে দিল। ওড়না সোজা গিয়ে পড়ল ফ্লোরে। আলতাফ চেঁচিয়ে বলল, নাটক শুরু করেছ? এমন সঙ্গের মতো ঘোমটা দিয়েছ কেন? আর আজ দেখছি তোমার বেদবি আর স্পর্ধা অন্যদিনের তুলনায় একটু বেশি বেড়ে গেছে। কি হ্যাঁ, বাপের বাড়িতে গেলে সাহস বেশি বেড়ে যায় তাই না? আজ থেকে তোমার বাপের বাড়ি যাওয়া বন্ধ। আলতাফ শার্টের আতর মেখে বাইরে যাওয়ার জন্য বের হবে। দরজার কাছাকাছি গেছে, ঠিক তখনই পেছন থেকে লামহা বলে উঠল, আমি পড়াশোনা করতে চাই আলতাফ, আপনি আমার পড়াশোনা শুরু করার ব্যবস্থা করুন। আলতাফ চকিতে ঘাড় ঘুরিয়ে তাকালো লামহার দিকে, যেন চরম আশ্চর্য হয়েছে ও। অবাক চাহনিতে তাকিয়ে থেকে অবিশ্বাস্য কণ্ঠে প্রশ্ন করল, কি বললে? আবার বলো তো। লামহা এগিয়ে এসে দৃঢ় স্বরে জবাব দিল, পড়াশোনা কন্টিনিউ করতে চাই আমি। পড়াশোনা? হ্যাঁ, করতে দেব না। আলতাফের স্পষ্ট জবাব। তাহলে আমি আপনার সংসারও করব না, ডিভোর্স দেন আমাকে। লামহার দৃঢ় কণ্ঠস্বর আবারও। আলতাফ আরও বেশি আশ্চর্য বনে গেল এবার। বিষয় শেষই হচ্ছে না ওর। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হল। লামহার দুই হাতের বাহু শক্ত করে খামচে ধরে দাঁতে দাঁত পিষে বলল, এত সাহস কে দিয়েছে তোমাকে? হ্যাঁ, তুমি এসব কথা বলার সাহস পাও কিভাবে? কে শিখিয়েছে এসব বলো? জোরে ধমক দিল আলতাফ। লামহা কেঁপে উঠল, চোখ বুজে নিল। তারপর ধীর স্বরে জবাব দিল, সাহস বা অনুপ্রেরণা কারো দেওয়া লাগে না, আপনা আপনিই চলে আসে। আলতাফ নীরবে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর ভীষণ শান্ত স্বরে বলল, রাতে ফিরে এসে দেখছি তোমাকে, তোমার সব সাহস বের করব আজ। লামহা খুব ঠোঁটকাটা স্বভাবের মেয়ে। এমনিতে সমাজে নানান কথাবার্তাকে একটু ভয় পেলেও অন্যায় সে বরদাস্ত করে না। অধিকাংশ সময় অন্যায়ের প্রতিবাদ করে, মুখের ওপর উচিত কথা বলে দেয়। আর আলতাফ বড়দের মুখে মুখে তর্ক করা পছন্দ করে না। শুধু যে লামহার ক্ষেত্রেই এমনটা নয়, নিজের ছোট বোনকেও কারোর সাথে উঁচু গলায় কথা বলতে দেখলে সঙ্গে সঙ্গে ধমক দেয়। আজ আলতাফের যেই রাগ দেখেছে লামহা, তাতেও বেশ ভালোই ভয়ের মধ্যে আছে। আজ আর ভুল করেও আলতাফের ঘরে যাচ্ছে না ও। বিকেলে আলতাফ হুমকি ধমকি দিয়ে ভবন থেকে বের হয়ে যাওয়ার পরপরই ছোট ননদের ঘরে এসে ঘাপটি মেরে বসে আছে লামহা। আজ আর এখান থেকে নড়বে না সে। আজ রাতে রেশমির সাথেই ঘুমাবে।
ননদ রেশমির সাথে সম্পর্কটা মোটামুটি ভালোই লামহার, কারণ রেশমি ওর সমবয়সী। দুজনে একই সাথে ইন্টারমিডিয়েট পাশ করেছে। রেশমি এবার ভার্সিটির প্রিপারেশন নিচ্ছে। সামনে আরেকটা পাবলিক ইউনিভার্সিটির অ্যাডমিশন এক্সাম আছে, সেজন্য বেশ জোর দিয়ে পড়াশোনা করছে ও। লামহাকে দেখে রেশমি বুঝতে পারল নিশ্চয়ই ওর ভাইয়ার সাথে বাগবিতণ্ডা হয়েছে ভাবির। তাই ও সুযোগ পেয়ে জিজ্ঞাসা করে বসল, ভাইয়ার সাথে কি নিয়ে ঝগড়া হয়েছে ভাবি? তোমার জানতে হবে না রেশমি, তোমার ভাই ভাবির পার্সোনাল ইস্যু। তুমি শুধু আমাকে এইটা বলো, তোমার ভাইকে কি জন্মের পর মুখে মধুর বদলে নিম পাতার রস দেওয়া হয়েছিল? তা তো জানা নেই। কেন, কি হয়েছে ভাবি? তোমার ভাই এত চাড়াল কেন? মুখটা ভোতা হয়ে থাকে সবসময়, কখনো হাসতে দেখি না। আসলে একটা কাহিনী আছে। ভাই আগে এমন ছিল না, আগে খুব হাসি খুশি আর মিশুকেই ছিল। কি কাহিনী? আমাকে তো বলনি। আসলে বলার মতো তেমন কোনো বিষয় না এটা। ভাইয়ার একটা সম্পর্ক ছিল, মাত্র 4 মাসের প্রেম। আর এই 4 মাসের প্রেমের ওই মেয়েটা তাকে এমন জাদু করে গিয়েছিল যে এত অল্প দিনের সম্পর্কে মেয়েটা তার সাথে ব্রেকআপ করার পরেও দীর্ঘদিনও ভাইয়া ওকে ভুলতে পারেনি। ওই মেয়ের সাথে সম্পর্ক শেষ হওয়ার পর থেকেই ভাইয়ার মন মেজাজে পরিবর্তন হয়ে শুরু করে। আর ভাইয়া আস্তে আস্তে এমন হয়ে গেছে, এখন সারাক্ষণ কাজ নিয়ে পড়ে থাকে। এরও অবশ্যই একটা কারণ আছে। কি কারণ? ওই মেয়ের সাথে ভাইয়ার যখন সম্পর্ক ছিল তখনও তো ভাইয়া ভার্সিটিতে পড়াশোনা করেছে, ভালো স্টুডেন্ট ছিল, সাথে বেকারও। তখনও পর্যন্ত ভাইয়া ভাবেনি যে বাবার ব্যবসার দায়িত্ব নেবে। পড়াশোনা শেষ করার পর চাকরি করার কথাই ভাবছিল। কিন্তু ওই মেয়ে ভাইয়াকে বলে তার বাসা থেকে নাকি বিয়ে ঠিক করেছে। তখন ভাইয়া তো কোনো কিছু করতো না, বেকার ছিল। তাই সে তার পরিবারে ভাইয়ার কথা বলতে পারবে না। এসব বস্তু দিয়ে সে ভাইয়াকে ছেড়ে চলে যায়, একটা বিদেশওয়ালা টাকলা কাকুকে বিয়ে করে নেয়। আর তখন থেকে ভাইয়া সাকসেসফুল হওয়ার জন্য ভীষণ জেদি হয়ে যায়। চাকরি বাকরি করতে দেরি হবে বলে পড়াশোনার পাশাপাশি বাবার রেখে যাওয়া ব্যবসায় যুক্ত হয়। দেখছো না, এখনো ভাইয়া ব্যবসা আর পড়াশোনা কন্টিনিউ করছে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এরপর বিসিএস এক্সাম দেবে। ভাইয়া যাতে ওই মেয়েকে পুরোপুরিভাবে ভুলে যেতে পারে, সেজন্য তো আম্মা তাড়াহুড়ো করে তোমার সাথে বিয়ে দিয়েছে। ভাইয়ার তোমাকে পড়তে না দেওয়ারও বোধহয় ওই একটা কারণ। তুমি যদি ভাইয়াকে ওই মেয়ের মতোই ঠকিয়ে চলে যাও। রেশমির কথা শুনে লামহা খুব জেদ ধরে বলল, কোথাকার কোন এক কালনাগিনী, তার জন্য কিনা তোমার ভাইয়া আমার সাথে এমন আচরণ করবে? শালার দেবদাসকে তো আজ আমি দেখিয়ে নেব। লামহার এবার আর আগের মতো সেই ভয়টা কাজ করছে না। ও দ্রুত উঠে গেল। আলতাফের সাথে ঠান্ডা মাথায় বসে কথা বলা দরকার। লামহা বুদ্ধিমতী এবং ভীষণ আত্মবিশ্বাসী মেয়ে। ওর আত্মবিশ্বাস বলে যেভাবে হোক আলতাফ খানকে মানিয়ে নেবে ও। এখন রাত 9টা বাজে। আলতাফের আসার সময় হয়ে গেছে। প্রায় প্রতিদিন রাত 9টা-10টার মধ্যে বাসায় ফিরে আলতাফ। এই পুরোটা সময় আরতি থাকে লোকটা, মাঝে মধ্যে বন্ধু বান্ধবের সাথেও আড্ডা দিতে আসে। আলতাফ ফিরলে তার আম্মা তার জন্য টেবিলে গুছিয়ে খাবার রেডি করে প্লেটে তুলে দেয়। লামহাকে হাত ছোঁয়াতেও দেয় না। শাশুড়িকে ঠিক বুঝে আসে না লামহার। প্রথম প্রথম মনে হতো তিনি বোধহয় নেই পুরান আমলের ভয়ঙ্কর শাশুড়িদের মতো। লামহা মুখে তার নামে অনেক কিছু বললেও মাঝে মধ্যে মনে হয় ওর শাশুড়ি মনের দিক থেকে অনেক ভালো মানুষ। মুখে যতই রাগারাগি বকাঝকা করুক না কেন, লামহাকে কখনো একটা কাজেও হাত লাগাতে দেয় না। এই যেমন আজ তার শাশুড়ির বাতের ব্যথাটা খুব বেড়েছে দেখে লামহার খুব মায়া হচ্ছিল। সে তার শাশুড়িকে রাতের রান্নার জন্য সাহায্য করতে চেয়েছিল, কিন্তু প্রতিবারের ন্যায় এবারও হামিদা বেগম ওকে রাগারাগি করে রান্নাঘর থেকে তাড়িয়েছেন। সব সময়কার মতো বলেছেন, মায়া তোমার রান্নাঘরে কি কাজ? হ্যাঁ, আমি বাচ্চা থাকতে তোমার কোনো কষ্ট করতে হবে না, তুমি গিয়ে ঘরে বসে থাকো। টকটকে লাল শাড়ি পরে লিপস্টিক স্নো পাউডার দিয়ে সেজে গুজে আমার ছেলের জন্য অপেক্ষা করো। ও বাড়িতে ফিরে খাওয়া দাওয়া বলে ঘরে পাঠাই দিচ্ছি। ওরে খুশি রাখো, ও খুশি থাকুক। আমি মা শুধু এটুকুই চাই, তোমার বাবু কোনো কাজ করতে হবে না। তুমি ঘুরে ফুরে বেড়াও আর আমার পোলার খেয়াল রাখো। আসলে শাশুড়ির কথাতেই বোঝা যায় তিনি শুধুমাত্র নিজের ছেলের ভালোটাই চান। লামহা কাজ করার জন্য এত জোরাজোরি করার পরেও তিনি ওকে ঘরে পাঠিয়ে দিয়েছেন। নিজ বাতের ব্যথা নিয়ে কষ্ট করে সব কাজ করেছেন। লামহা আজ সত্যিই সেজেছে। টকটকে লাল রঙের পছন্দ নয়, তাই জলপাই রঙের একখানা পাতলা তাঁতের শাড়ি পরেছে। এই শাড়িটা ওর বাবার দেওয়া। লামহার বাবা একজন শিক্ষক।
প্রশিক্ষণের জন্য কিছুদিন আগে টাঙ্গাইলে গিয়েছিলেন এহসান গাজী। তখন সেখান থেকে একমাত্র মেয়ের জন্য খুব শখ করে শাড়ি কিনে এনেছেন। লামহা যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে এবং সাথে সুন্দরীও। ওর একটা বদ্ধমূল ধারণা, ওকে এভাবে দেখলে নিশ্চয়ই আলতাপের মন গলবে। আর আলতাপ যে ওর চাইতে খুব বেশি বয়সে বড়, ঠিক তাও নয়। ২৬ বছরের একজন সুপুরুষ। লামহার বয়স এখন ২০ পেরিয়ে ২১-এ পদার্পণ করেছে। এক বয়সের ব্যবধানে বোঝাপড়া খারাপ হবে না আশা করা যায়। আলতাফ নামক ২৬ বছরের এই অল্প বয়সী যুবকের সাথে বিয়ে দিতে লামহার বাবা রাজি হয়েছেন শুধুমাত্র আলতাফের ম্যাচিউরিটি আর শান্তশিষ্ট স্বভাব দেখে। অবশ্য আলতাফের অশান্ত স্বভাব সবচেয়ে বেশি লামহাই দেখেছে। ওর বাবার বাসার সবার সামনে আলতাফ মেয়ে জামাই হিসেবে মারাত্মক প্রশংসিত। এই যুগে নাকি এমন ভদ্র এবং ভালো ছেলে সহজেই খুঁজেই পাওয়া যায় না। এটা লামহার বাবা মায়ের কথা। লামহা অবশ্য মনে মনে খুব হাসে এসব কথা শুনে, তবে তাদের সামনে কিছুই বলে না। দেয়াল ঘড়িতে কাটা ঠিক ১০টার কাছাকাছি এসে পৌঁছাতেই আলতাপ ঘরে প্রবেশ করল। বাসার মধ্যে পড়ে চলাচল করার জুতো জোড়া দরজার একপাশে খুলে রেখে দরজা চাপিয়ে দিয়ে পেছনে ঘুরতেই লামহাকে চোখে পড়ল ওর। লামহা খুব সাধারণভাবে শাড়ি পরিহিত, হাতে শ্বশুরবাড়ি থেকে দেওয়া স্বর্ণের বালাগুলো পরেছে, নাকে ছোট্ট একটা স্বর্ণের নাকফুল। আজই প্রথম এসব স্বর্ণের অলংকার পরিধান করেছ। মুখে কোনো প্রকার মেকআপ নেই। ফর্সা মানুষদের মেকআপ করলে ভূতের মতো লাগে, এমন ধারণা থেকে ও কখনো মেকআপ করে না। আলতাফ এক মুহূর্তে নীরবে দাঁড়িয়ে রইল লামহাকে এভাবে এই রূপে দেখে। এই মেয়ে তো কখনো শাড়ি পরে না সহজে, তবে আজ কেন আর কি উপলক্ষে পড়েছে? প্রশ্নটা মস্তিষ্কে খেলতে ওর মাথায় আসলো। নিশ্চয়ই কোনো ধান্দা আছে ওর। এ ধান্দায় মোটে পা দেওয়া যাবে না। নারীর ফিতনা খুবই ভয়ঙ্কর। মনে মনে কথাটা ভেবে গম্ভীর মুখ করেই এগিয়ে গিয়ে বিছানায় নিজের শোয়ার জায়গায় উঠে বসল আলতাফ। বালিশ পালঙ্কের ওপর খাড়া করে রেখে তাতে হেলান দিয়ে আতশোয়া হলো। পকেট থেকে ফোন বের করে গেম খেলতে ব্যস্ত হলো। একবারের জন্য লামহার দিকে ফিরেও তাকালো না। লামহা আর চোখে আলতাফের গম্ভীর মুখ দেখে ভ্রু কুঁচকে নিল, ঠোঁট টিপে হাসল। এরপর নিজে থেকে ধীরে ধীরে বিছানার অপর পাশ থেকে এগিয়ে এসে আলতাফের প্রায় কাছ ঘেঁষে বসল। তারপর ওর মনোযোগ আকর্ষণ করতে সূক্ষ্ম কাশি ঝেড়ে নিল। আলতাফ এবার ফোন থেকে মনোযোগ সরিয়ে লামহার দিকে তাকালো। বেশ কিছুক্ষণ টোট চেপে তাকিয়ে থেকে ধীর শান্ত অথচ অদ্ভুত এক ধারালো গলায় প্রশ্ন ছুড়ল, শাড়ি পরেছ কেন? ঠোঁটে লিপস্টিক কেন দিয়েছ? কোনো প্রোগ্রাম আছে নাকি মধ্যরাতে? আলতাফের শেষোক্ত কথায় কিঞ্চিত কটূক্তি। লামহা তাতে অপ্রস্তুত হওয়ার বদলে উল্টো আরও কপট মুচকি আসল। এরপর আলতাফের কাছে আরও কাছে এগিয়ে আসতে আলতাফ দ্রুত সরে বসল। কপালে ভাঁজ ফেলে চল শক্ত করে মনে মনে বিরক্তি ভরে বিড়বিড় করল, নারীর ফিতনা কি ভয়ঙ্কর বাপরে! আলতাফের মনের কথা বোধ হয় লামহা অলৌকিকভাবে শুনতে পেল। তাই সঙ্গে সঙ্গে আচানক ওর গলা ২ হাতে জড়িয়ে ধরে বলল, ভয়ঙ্কর রূপ দেখতে চান? আসুন, আজ আপনাকে আমার ভয়ঙ্কর রূপটাই দেখিয়ে দিই। ফিতনাতুন নিসায় ফেলি আপনাকে। আলতাফ নাক মুখ কুঁচকে বলল, তোমার স্পর্ধা দেখছি শুধু আমি। আম্মা, আম্মা! আলতাফ চেঁচিয়ে ওর মাকে ডাকা মাত্রই লামহা এক হাতে ওর গলা জড়িয়ে ধরে অপর হাত দ্বারা ওর মুখ চেপে ধরে বলল, ও মা, ছি ছি, শাশুড়ি আমাকে ডাকেন কেন? আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার ব্যক্তিগত ব্যাপার, উনি এসে দেখবেন নাকি এসব? আলতাফ রাগান্বিত চাহনিতে লামহার দিকে তাকিয়ে রইল। বোধহয় মুখ খোলা থাকলে বেহায়া বলে ফেলত, কিন্তু লামহা তো মুখ থেকে হাতই সরাচ্ছে না। আলতাফ সেই বিকেলে আতর মেখে গেছে। এই আতরের ঘ্রাণটা যে খুব কড়া তা ঠিক নয়, তবে বেশ সুমিষ্ট আর আদর আদর একটা ঘ্রাণ। আলতাফের কাছাকাছি যাওয়া মাত্রই ঘ্রাণটা নাকে আসলে আলতাফের শরীরের সাথে লিপ্টে থাকতে ইচ্ছে করে লামহার। এখনো সেই ঘ্রাণটা আছে। লামহা মোহে পড়ছে। ধীরে ধীরে আলতাফের মুখ থেকে হাত সরিয়ে ওর চোখে চোখ রেখে ক্রূর হেসে জিজ্ঞাসা করল, তারপর বলুন, ওই কালনাগিনী আপনাকে মাত্র ৪ মাসের সম্পর্কে কি এমন জাদু করেছিল স্বামী, যার জন্য আপনি তাকে সহজে ভুলতে পারেননি? আলতাফ চকিতে তাকালো লামহার দিকে। আলতাফের বুকের ওপর লামহার এক হাত লেপ্টে আছে। লামহার হরিণীর ন্যায় ভীতু চোখে আলতাফকে দেখছে। আলতাফ লামহার হাত চেপে ধরে রেখে রাগী স্বরে বলল, ওর কথা আর বলবে না লামহা। ওর নামটা শোনাও পছন্দ করি না আমি। যে মেয়ে আমাকে ধোকা দিয়েছে তার নাম শুনতেও এখন ঘৃণা লাগে আমার। সুতরাং
তুমি এই দুঃসাহস আর কখনো দেখানোর চেষ্টাও করবে না। দুঃসাহস কই দেখালাম? সামান্য মজা করে বলা কথা যদি আপনার কাছে দুঃসাহস মনে হয়, তাহলে তো আপনি আমার সাহসের কিছু দেখেননি। এত অল্পতেই মেজাজ খারাপ করলে চলবে? আলতাফকে জবাবটা দিয়ে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে লামহা, কিন্তু আলতাফ আরো শক্ত করে ওর হাত পেঁচিয়ে ধরে বলে, মুখে মুখে তর্ক করবে না লামহা। মুখে মুখে তর্ক করা মেয়েরা হলো চরম বেয়াদব। এ ধরনের মেয়েরা সাধারণত নারীবাদী হয়। উচিত কথা বললে নারীবাদী? তাহলে আপনি তো নারী বিদেশী হলেন। চুপ, বেয়াদব। আলতাফ একটা ধমক দিতে লামহা এবার চুপ হয়ে গেল। নীরবে আলতাফের রাগী মুখোশই দেখতে লাগলো। আলতাফ ওর দিকে কিছুক্ষণ শীতল চোখে তাকিয়ে থেকে এরপর শান্ত স্বরে বলল, উঠে গিয়ে শাড়ি খুলে আসো। তবা তবা, কি বলেন স্বামী? শাড়ি কেন খুলবো আমি? ছি ছি, আপনার মতলব তো ভালো নয়। অবশ্য আপনি দেখতে চাইলে আমি শাড়ি খুলতেই পারি। লামহা অত্যন্ত অবাক হওয়ার ভান করে মুখে হাত দিয়ে কথাটা বলতেই চকিতে আলতাফ টান মেরে নিজের বুকের ওপর থেকে ওকে সরিয়ে দিল। দ্রুত উঠে বসে ঘাড় ঘুরিয়ে বিছানার উপর ফিট হয়ে শুয়ে থাকা খিলখিল করে হাসতে থাকা লামহাকে দেখতে দেখতে চোখ মুখ কুঁচকে বলল, বেহায়া মেয়ে, মুখে লাগাম নেই। এই, তোমার মাইন্ড এত খারাপ কেন? হ্যাঁ, তোমাকে শাড়ি খুলে আমার সামনে আসতে বলেছি? এই গরমে শাড়ি পরে ঘুমাতে না পারবে না বলেই শাড়ি খুলে সালোয়ার কামিজ পরার কথা বুঝিয়েছি। তোমার তো দেখছি মাইন্ডই জঘন্য খারাপ। নিজের স্বামীর প্রতিও কোনজর। ছি। কথাটা বলেই আলতাফ বিছানা থেকে উঠে গেল। আলমারি থেকে স্যান্ডা গেঞ্জি আর প্যান্ট বের করে ওয়াশরুমের দিকে পা বাড়াতে লামহা পেছন থেকে জিজ্ঞাসা করল, কই যান? চোখ দিয়ে দেখতে পাচ্ছ না ওয়াশরুমে যাচ্ছি? তা তো দেখতেই পাচ্ছি। আপনার মতো কানা নাকি আমি? আপনি তো পড়তে পড়তেই কানা হয়ে যাচ্ছেন। কিন্তু কথা হচ্ছে, এত রাতে ওয়াশরুমে জামা কাপড় নিয়ে কেন? গোসল দেব একটা, আজ গরম পড়েছে অনেক। আচ্ছা, একটা কথা শুনে যান। কি কথা? আলতাফ প্রশ্নটা করতে লামহা বিছানা থেকে উঠে এগিয়ে আসে ওর সামনে। মুখোমুখি দাঁড়িয়ে কিছুটা ইতস্ত বোধ করে, তবুও যথেষ্ট সাহস সঞ্চার করার চেষ্টা করে আলতাফের চোখে চোখ রেখে বলে, আমি জানি আপনি আমাকে নিয়ে এক প্রকার ইনসিকিউরিটিতেই থাকেন, সম্ভবত আপনার পুরনো ঘটনার জন্য, কিন্তু আমি আপনার ইনসিকিউরিটি দূর করব। আলতাফ সরু চোখে লামহার দিকে তাকাতেই লামহা কিছুটা থতমত খেয়ে যায়। পুরো কথা শেষ করতে পারে না তৎক্ষণাৎ। সেখানেই থেমে যায় ওর অসম্পূর্ণ বাক্য। এই লোকের মাঝে অদ্ভুত এক জাদু আছে, বিশেষত লোকটার চোখে কে জানি একটা আছে, অদ্ভুত এক সম্মোহন। এজন্য আলতাফের চোখের দিকে অপলক কিছুক্ষণ তাকিয়ে থাকলেই লামহা নিজের উদ্দেশ্য, কাজ, কথাবার্তা সব গুলিয়ে ফেলে। সবকিছু বানচাল হয়ে যায়। এ কারণে লামহা ভুল করে ফেলে আর আলতাফের ধমকও খায়। এমনটা বহুবার হয়েছে। এবার আর এমন কিছু হতে দিলে চলবে না। কোনো প্রকার ভুল করা যাবে না। নিজের উদ্দেশ্য হাসিল করে নিতে হবে। এজন্য লামহা দৃষ্টি সরিয়ে এবার বলে, সে যাই হোক, আমি আপনাকে ভুল প্রমাণ করতে চাই আলতাফ। ভুল প্রমাণ মানে? কি বলতে চাইছো তুমি? অহংকারটা একটু কমান প্লিজ। ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলতে না পারলে মানুষ কখনো উপরে উঠতে পারে না। আপনার ভুল থাকলে সেটা তো আমার ধরিয়ে দিতে হবে, নাকি আপনার অন্ধভক্ত হয়ে থাকবো? কিন্তু অন্ধভক্ত হওয়া মানে ব্যক্তির ডাউনফল। এই জন্যই বলছি, আমাকে আপনার ভুল ধারণা প্রমাণ করার একটা সুযোগ দিন প্লিজ। আমাকে পড়তে দিন, আমি প্রমাণ করে দেব। পড়াশোনা করলেই সব মেয়েরা চিটার হয়ে যায় না। আপনার ইনসিকিউরিটি দূর করে দেব আমি। আলতাফ কিছুক্ষণ সবসময়কার মতো একেবারে শান্ত চাহনিকে লামহার দিকে তাকিয়ে রইল। তারপর অদ্ভুতভাবে ঠোঁট হালকা প্রসারিত করে জবাব দেয়, ঠিক আছে, তোমাকে পড়াশোনা করতে দেব আমি। সামনে তোমাদের ব্যাচের অ্যাডমিশন এক্সাম আছে না? তুমি এক্সাম দেবে। আগামীকাল থেকে রেশমির সাথে ওর অ্যাডমিশন কোচিংয়ে যাবে। এখনও 2-2.5 মাস সময় আছে। আই হোপ নিয়মিত কোচিং ক্লাস আর একটু চেষ্টা করলে তুমি ভার্সিটিতে চান্স পেয়ে যাবে। তুমি এত বড় মুখ করে আমাকে বললে আমাকে নাকি ভুল প্রমাণ করবে। দেখি কিভাবে করতে পারো। আলতাফ থামে। লামহা তো ভীষণ খুশি। ওর ইচ্ছা পূরণ হচ্ছে অবশেষে। খুশির চোটে আলতাফকে টেনে ধরে ঠেসে একটা চুমো খেতে মন চাইছে, কিন্তু লোকটা বেহায়া উপাধি দিয়ে বসবে বলে নিতান্ত ভদ্রতার খাতিরে একটা চুমো খেল না লামহা। ওর খুশি মনে ঘুমাতে যাবে তার আগেই পিছন থেকে আলতাফ ওর হাত টেনে ধরল। লামহা কৌতূহল নিয়ে ঘাড় ঘুরিয়ে তাকাতে আলতাফ গম্ভীর মুখে বলল, কিন্তু এর মধ্যে আমার শর্ত আছে একটা। তুমি আমাকে যে কথা বলেছ সেটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে।
তুমি কোচিংয়ে গেলে কোথাও কোনো ছেলের সাথে কথা বলতে পারবে না। কথা বলা তো দূরের বিষয়, কোনো ছেলে তোমার দিকে চোখ তুলে তাকানোর সাহস আর সুযোগ পেলেই সেই ছেলের চোখ তুলে নেব আমি। আরেকটা কথা কান খুলে শুনে রাখো, তুমি নিজে থেকে কোনো ছেলের সাথে কথা বললে আমি যদি টের পাই, বিলিভ মি, সেদিন তোমার জীবনের শেষ দিন, জীবন্ত কবর দিয়ে দেব। আলতাফ শেষোক্ত কথাটুকু এতটা জোর দিয়ে বলল যে লামহা কিঞ্চিত কেঁপে উঠল। আলতাফকে শান্ত করতে ওর 2 হাত চেপে ধরে ওর চোখে চোখ রেখে বলল, কথা দিচ্ছি আমি আপনার কথার কোনো বরখেলাপ হতে দেব না। আপনার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করব। কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে সেদিন আমাকে দাফন করে দিয়েন। আলতাফ ঠোঁট চেপে কিছুক্ষণ লামহাকে দেখে ওয়াশরুমে চলে গেল। লামহার আজ কোচিংয়ের প্রথম দিন ছিল। বিশাল বড় কোচিং সেন্টার, এই শহরের মধ্যে বিখ্যাত। প্রথম দিন বলে আলতাফ আজ ওকে এগিয়ে দিতে এসেছে। সাথে রেশমিও ছিল অবশ্য। কোচিং সেন্টারে আলতাফকে সবাই রেশমির বড় ভাই এবং অভিভাবক হিসেবেই চেনে। তাছাড়াও আলতাফের ভার্সিটির একজন বন্ধু এই কোচিং সেন্টারের সহকারী শিক্ষক। আলতাফ বেশ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। কয়েক বছর আগে জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছিল এইচএসসি পরীক্ষায়। সেই হিসেবে অনেকের কাছে পরিচিত। ওকে দেখলেই অনেকে বড় ভাই বলে সালাম দেয়, সমীহ করে চলে। আলতাফ লামহাকে ভর্তি করিয়ে দিয়ে চলে গেছে। কোচিং থেকে লামহার রেশমি একসাথে ফিরবে। ওদের বাসা থেকে কোচিংয়ের দূরত্ব পায়ে হেঁটে 20-25 মিনিটের মতো, আর রিকশায় 8-10 মিনিট। কোচিংয়ে আজ নতুন এক মেয়ের সাথে পরিচিত হয়েছে লামহার। মেয়েটার নাম নিশা। নিশাকে রেশমি মোটামুটি চিনত ব্যাচমেট হিসেবে, তবে খুব একটা কথাবার্তা বা আহামরি বন্ধুত্ব ছিল না। শুধুমাত্র ব্যাচমেট হিসেবেই মাঝে মধ্যে টুকটাক কথাবার্তা হতো পড়াশোনার ব্যাপারে। অবশ্য নিশা অনেকবার রেশমির সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেছে, তবে রেশমি ব্যাচে কোনো বন্ধুর বানায়নি। লামহা এখানে আসার পরেই ভালো কথাবার্তা শুরু হয়েছে ওদের মধ্যে। লামহাকে নিশা জিজ্ঞাসা করল, আলতাফ ভাই তোমার কি হয়? তোমাদের একসাথে এগিয়ে দিয়ে গেল যে? লামহা মুচকি এসে জবাব দিল, আমার স্বামী। নিশা 2 মিনিট স্তব্ধ হয়ে রইল জবাবটা শুনে। এরপর ছোট্ট করে বলল, ও। মিনমিনে সুরে বিড়বিড় করল, আলতাফ ভাই বিয়ে করেছেন কবে? জানতাম না তো। ওপাশ থেকে রেশমি উচ্চস্বরে বলে উঠল, আরে ভাইয়া তো মাস কয়েক আগেই বিয়ে করেছে। উনি আমার ভাবি। আঙ্গুলের ইশারায় লামহাকে দেখিয়ে কথাটা বলল রেশমি। নিশার পাশে আর একটা মেয়ে বসা ছিল, সম্ভবত নিশার বেস্ট ফ্রেন্ড হবে। মেয়েটা লামহাকে উদ্দেশ্য করে বলল, তুমি আলতাফ ভাইয়ের বউ? লামহা হাসি মুখে জবাব দিল, হ্যাঁ, উনি আমার স্বামী। মেয়েটা অবাক হওয়ার ভান করে বলল, ও মা, এতটুকু মেয়ে বিয়ে করে নিয়েছ? সে যাক, কিন্তু কোচিংয়ে এসে উনি তোমার স্বামী এমন ঘোষণা না দিতে। তুমি তো মাশাআল্লাহ বেশ সুন্দরী, আবার দেখলে অবিবাহিত মনে হয়। স্বামীর কথা না বললে ফ্লেক্স নিতে পারতে অনেক। মেয়েটা একটু আফসোসের সুরে কথাগুলো বলতেই লামহা কিঞ্চিত হেসে জবাব দিল, কেন? স্বামীর পরিচয় দেওয়া কি খারাপ নাকি? স্বামীর পরিচয় দিলে মেয়েরা ছোট হয়ে যায় না। বিয়ের আগে আমার বাবার পরিচয় আমার কাছে সম্মানের ছিল, আর এখন ওনার পরিচয় আমার কাছে সম্মানজনক। আমি গর্ব করে সবখানে পরিচয় দিই, আমি আলতাফ খানের বউ। আলতাফ আড়ত থেকে দুপুরে একবার বাসায় ফিরে দুপুরের খাবার খাওয়ার জন্য। দুপুরে খাওয়ার পর নিজের ঘরে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবার আড়তে চলে যায়। লামহাদের কোচিং সপ্তাহে 7 দিনই, এমনকি শুক্রবারের ক্লাস চালু থাকে। সপ্তাহের প্রথম 3 দিন সকাল 10টা থেকে 12টা অবধি ক্লাস, শেষ 3 দিন বিকাল 3টা থেকে 5টা অবধি, আর শুক্রবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। আজ রবিবার। লামহার রেশমি কোচিংয়ে গিয়েছিল, সেখান থেকে বাসায় ফিরেছে মাত্র। বাইরে আজ কাঠপোড়া রোদ, সূর্য সর্বক্ষণ মাথার উপরে ঘুরঘুর করছে। সূর্য রশ্মি থেকে একটু নিস্তার নেই। লামহা ভীষণ ক্লান্ত এবং সাথে বিরক্ত। নিচতলার ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে নিল। শাশুড়ি দুপুরের খাবার খেতে টেবিলে ডাকলেও তৎক্ষণাৎ খাবারটা খেল না লামহা। ঘরে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর খাবার খাবেও। লামহা দোতলায় শোবার ঘরে ঢুকে দেখল আলতাফ বিছানার উপর ওপর হয়ে শুয়ে আছে। শার্ট খোলা ওর, খালি গায়ে শুয়ে আছে ও। আলতাফ সচরাচর লামহার সামনে খালি গায়ে থাকে না কখনো। ভুলবশত হলে ভিন্ন কথা, সজ্ঞানে তো কখনোই নয়। এমনকি রাতে ঘুমানোর সময়ও স্যান্ডো গেঞ্জি পরায় থাকে। লামহা ওর ব্যাগটা ঘরের ভেতরের রকিং চেয়ারের উপরে রাখল। ওর উপস্থিতি টের পেতেই আলতাফ দ্রুত পাশ থেকে পাতলা কম্বলটা টেনে খালি গায়ের উপরে ঢেকে দিল।
লামহা দিকে কিঞ্চিত ভ্রুকুচকে নিল। ব্যাটার তো শরীর না যেন অন্য কিছু, দেখলে বুঝি ঘোর পাপ হয়ে যাবে। অথচ ওরা কাছাকাছি এসেছে কয়েকবার। এমন না যে আলতাফ ওকে ধূর্ছাই করে বা নিজের কাছে টেনে নেয় না। হ্যাঁ, যদিও কাছাকাছি গিয়েছে, একসাথে থেকেছে ওরা, তবু সেটা খুব সীমাবদ্ধতা আলতাফই মেনেছে। এখনো পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যকার গভীর সম্পর্কটা ওদের মধ্যে হয়ে ওঠেনি। আলতাফ কখনো এমন ভর দুপুরে বিছানায় এসে শোয় না, তাই আজকে এই অসময়ে ওকে শুয়ে থাকতে দেখে লামহা বেশ অবাক হলো। এগিয়ে গিয়ে বিছানায় বসে আলতাফের দিকে তাকিয়ে রইল একটানা বেশ কিছুক্ষণ। লোকটা ঘুমায়নি, চোখ বুজে শুয়ে আছে। লামহা ধীর গলায় এবার প্রশ্ন করল, আপনার কি জ্বর এসেছে আলতাফ? ওহো, ছোট্ট করে জবাব দিল আলতাফ। এতটাই আস্তে যে লামহার কান এগিয়ে গিয়ে শুনতে হলো। আলতাফের কথায় বিশ্বাস হলো না ওর, তাই নিজে ওর কপালে হাত দিয়ে দেখল কপাল গরম হয়ে আছে অনেক। আলতাফের মুখ পুরোপুরি ঘেমে গেছে। ঘেমে এমন অবস্থা যে মনে হচ্ছে মাত্র গোসল দিয়ে গা না মুছে এসে সোজা এসে শুয়ে পড়েছে বিছানায়। এদিকে ঘরে ফ্যান তো চলছে, এসিও আছে এই ঘরে, যদিও এসিটা সবসময় চালু থাকে না। তবে ফ্যানের পাওয়ারে হাই রেঞ্জে দেওয়া। এতটা পাওয়ার থাকা সত্ত্বেও শরীর গরম আর ঘর্তমাক্ত থাকার কথা নয়। তার মানে নিশ্চিত জ্বর এসেছে আলতাফের। এমন জ্বর অবস্থায় শরীর গরম, তবু কিনা লোকটা কম্বল জড়িয়ে আছে, এতে তো অবস্থা আরও বেশি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। লামহা তৎক্ষণাৎ কোনো চিন্তা ভাবনা না করেই দ্রুত আলতাফের শরীর থেকে কম্বল সরিয়ে দিল। আলতাফের উন্মুক্ত পিঠে হাত রেখে দেখল পেট ঠান্ডা, হাত, গলা, বুক সব ঠান্ডা, শুধু মুখ বাদে। ভারী অদ্ভুত ব্যাপার তো। লামহা টেনশনে পড়ল। আলতাফকে দ্রুত ডাকল, বলল, এই শুনছেন? হুঁ। আলতাফ ধীরে জবাব দিল। লামহা পড়ল চরম টেনশনে। ওর আবার অতি অল্পতেই পেরেশানি বেড়ে যায়। ওর উদ্বিগ্ন সুরে আলতাফকে বলল, আপনার জ্বর এসেছে তো অনেক। হুঁ। আবারও একই জবাব আলতাফের। ঠিকমতো কথাও বলতে পারছে না ও। লামহা কি করবে বুঝে উঠতে পারছে না। আলতাফের শরীরে কম্বল টেনে দিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। দ্রুত সিঁড়ি পেরিয়ে নিচতলায় শাশুড়ির ঘরের সামনে গেল। দেখল শাশুড়ি আম্মা ঘুমাচ্ছেন। সারাদিন মানুষটা সংসারের বেশিরভাগ সব কাজ করেন, তারপরে সময়টাতে একটু একান্ত বিশ্রাম নেন। কাজের লোক এসে তাদের বাসায় কাজ করবে, কর্তৃত্ব ফলানোর চেষ্টা করবে। এই ব্যাপারটা একদম পছন্দ করেন না হামিদা বেগম। সংসারটা তার, এখনও বেঁচে আছেন তিনি। বেঁচে থাকতে অন্য কারো হাতে সংসারের দায়িত্ব অপূর্ণ করার কথা ভাবতেও পারেন না। তাই অসুস্থ শরীর নিয়ে নিজের সংসারের সব কাজ কারবার করেন তিনি। ভোরে উঠে রান্না শুরু করে দুপুরে সবাইকে খাইয়ে দেয় ঘুমাতে এসেছেন তিনি। তাকে এখন জাগাতে বিবেকে বাঁধল লামহার। তাছাড়া তার নিজেরও তো কিছু দায়িত্ব আছে। স্বামী তার অসুস্থতায় লামহারিত দায়িত্ব তাকে সুস্থ করে তোলা। লামহা শাশুড়কে জাগাতে গিয়ে জাগালো না, দরজা থেকে ফিরে এলো। দোতলায় উঠে ঘরে গিয়ে দেখল আলতাফ তখনও শুয়ে আছে। লোকটার শরীর বোধহয় আরও খারাপ হয়েছে। লামহা এদিক ওদিক খোঁজাখুঁজি করে আলতাফের তোয়ালে দেখতে পেল ড্রেসিং টেবিলের ওপর। সফেদ রঙের তোয়ালেটা উঠিয়ে নিয়ে ওয়াশরুম থেকে ভিজিয়ে নিয়ে আসলো লামহা। আলতাফের পাশে এসে বসে ওর গা মোছানোর জন্য গা থেকে কম্বল সরাতে যাবে, তখনই আলতাফ কোনো রকমে লামহার হাতটা চেপে ধরে এক প্রকার বাধা দিয়ে বলল, ওহ, কি করছো? দেখতে পাচ্ছি না কি করছি? কম্বল সরাচ্ছ কেন? গা মুছিয়ে দেব তাই। আপনার শরীর ঠান্ডা থাকতেও ঘাম ছুটছে প্রচুর, একটু মুছিয়ে দিলে ভালো লাগবে আশা করি। এরপর মেডিসিন নেবেন। গায়ে হাত দেবে না বেদব, তোমার মতলব খারাপ, বুঝতে পারছি আমি। আমার অসুস্থতার সুযোগ নিয়ে আমাকে লড়তে চাইছো তাই না? বেজ্জতি করতে চাইছো আমার? লামহার মন চাইল বাসার সামনের সড়কে কাজ চলতে থাকা জায়গা থেকে একখণ্ড পাথরের টুকরো তুলে নিয়ে আলতাফের মাথায় মারতে। দাঁতে দাঁত চেপে নিজেকে সামনে নিল। মুখে বলল, আপনার সব কথাবার্তার সাথে নীরোর বিয়ে দেব আমি। কারণ আপনার কথাবার্তা আর রোম সম্রাট নীরো দুটোই জগতের অন্যতম ফালতু বস্তু, যেগুলো অ্যাকসেপ্ট না করলে চলত। আল্লাহ দিয়েছেন একটা জবান, যখন যা আসে মুখে তাই বলে দেন। আপাতত চুপ করে শুয়ে থাকুন তো। আর একটা বাজে কথা বললেও এবার সত্যি সত্যি আপনার অসুস্থতার সুযোগ নিয়ে জোরপূর্বক আপনার শ্লীলতাহানি করব বলে রাখলাম। এক প্রকার মেজাজ দেখিয়ে কথাগুলো বলে জোর করে আলতাফের হাত ছড়িয়ে কম্বল নিচের দিকে টেনে ভেজানো তলে দিয়ে ধীরে ধীরে ওর পুরো শরীর মুছিয়ে দিতে লাগলো লামহা। হঠাৎই আলতাফ ধীর স্বরে জিজ্ঞাসা করল,
কটা বাজে লামহা? কটা বাজে তা তো খেয়াল করিনি। কথাটা বলেই ঘড়িতে সময় দেখে আসলো লামহা। আলতাফকে জবাব দিল, 3:30 বাজে এখন। মুহূর্তের মধ্যে আলতাফ উদ্বিগ্ন হয়ে বলল, পকেট থেকে আমার ফোনটা বের করো, দেখো তো কেউ কল দিয়েছে কিনা। আলতাফের পেরেশানি দেখে লামহা তাড়াহুড়ো করে ওর প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে লক খুলল। ফোনে দুটো লক। পিন লকটা জানে না লামহা। আলতাফও কখনো সেদি জানায়নি, আর লামহা নিজেও কখনো জানতে চায়নি। তবে আলতাফের ফিঙ্গার লকের কথা জানেও। ওর ফিঙ্গারের লক খুলতে দেখল একটা নাম্বার থেকে 2বার কল দেওয়া হয়েছে। নাম্বারটা হাবিব মেনশন নামে সেভ করা ফোনে। লামহা আলতাফকে বলল, হাবিব মেনশন নামে কেউ একজন কল দিয়েছিল 2বার, এই তো 25 মিনিট আগে। লামহার কথাটা শোনা মাত্রই আলতাফ দ্রুত শোয়া থেকে উঠে বসল। মাথা ঘুরছিল ওর, চোখ মেলে তাকাতে পারছিল না, এমনকি ঠিকমতো বসতে থাকতেও পারছিল না। কোনোমতে মাথা চেপে ধরে শক্ত গলায় ওর পাশে উদ্বিগ্ন হয়ে বসে থাকা লামহাকে উদ্দেশ্য করে বলল, দ্রুত আমার শার্ট দাও আর ঘড়িটা দাও। আলতাফের আবার একটা স্বভাব খুব গুরুতর, যখন যে কোনো পরিস্থিতিতেই বাইরে বের হোক না কেন পরিপাটি হয়ে বের হয়। লামহা বুঝতে পারছে না হঠাৎ কি হলো লোকটার। এখনো তো অসুস্থ, ঠিকমতো বসে থাকতেও পারছে না, তবে শার্ট কেন চাইছে? বাইরে যাবে নাকি? কি কারণে যাবে এখন এই শরীর নিয়ে? লামহার নীরবতায় আলতাফের মেজাজ খারাপ হলো। ও হালকা জোরে চেঁচিয়ে বলে উঠল, কি হলো? শার্ট আর ঘড়ি দিতে বললাম না? ধমক খেয়ে লামহা উঠে শার্ট আর ঘড়ি এনে দিল। আলতাফ উঠে দাঁড়ালো। চোখমুখ লাল হয়ে গেছে ওর, টলছে ও, জ্বর পুরোপুরি কাবু করে নিয়েছে। তবু সেসবের পরোয়া না করে শার্ট ঘড়ি পরে ফোন আর গাড়ি চাবিটা তুলে নিয়ে ঘর থেকে বের হতে যাবে, তখনই লামহা এগিয়ে গেল দ্রুত। দরজার সামনে দাঁড়িয়ে পড়ল ও। আলতাফের হাতের বাহু চেপে ধরে উদ্বিগ্নতার সাথে বলল, এই শরীর নিয়ে কোথায় যাচ্ছেন এখন আপনি? আড়তে। কথাটা বলে লামহাকে পাশ কাটিয়ে এগোনোর চেষ্টা করল আলতাফ। লামহা ওর হাতের বাহু শক্ত করে চেপে ধরে দ্রুত বলে উঠল, না না, আমি আপনাকে যেতে দেব না এখন, কোনোভাবেই না। আলতাফ এবার ওর লাল চোখ মিলে লামহার দিকে তাকালো। ওর চাহনি দেখে রক্ত পানি হয়ে যায়। লামহা ভয় পেয়ে নিজেকে সামলে নিল। তারপর মিনমিন স্বরে বলল, এখন আপনার আরতে যেতে হবে কেন? কাজ কি এতটা ইম্পর্টেন্ট? হ্যাঁ, অনেক বেশি ইম্পর্টেন্ট আমার জন্য, তোমার থেকেও বেশি ইম্পর্টেন্ট, সবকিছুর চাইতেও বেশি ইম্পর্টেন্ট। এখন পথ ছাড়ো আমার, একদম বেয়াদবি করবে না। তুমি খুব ভালোভাবেই জানো আমি বেয়াদবি টলারেট করতে পারি না। সামনে থেকে সরো, আমার কাজের ক্ষেত্রে বাধা হতে আসবে না, মার খাবে। মার খাওয়ার কথা বললেও লামহা খুব ভালোভাবে জানে আলতাফ মারবে না ওকে, সামান্য টোকাও দিবে না। তাই এই কথায় ভয় পেল না ও, বরং জেদ ধরে বলল, তাহলে আমিও যাব আপনার সাথে। এই অবস্থায় আপনাকে একা ছাড়ব না। তুমি যাবে মানে? ফাইজলামি করো আমার সাথে? নাটক শুরু করেছ? থাপ্পড় মেরে মুখের সব দাঁত ফেলে দেব বেয়াদব। আলতাফের চোয়াল শক্ত হয়ে গেছে, রেগে গেছে খুব। লামহা বুঝল না সে রেগে যাওয়ার মতো কি করেছে, তাই বলে বসল, থাপ্পড় খাওয়ার মতো কি করলাম আমি? শুধু আপনার সাথে আড়তে যেতে চাইছি। তুমি জানো না আমাদের যে বাপদাদা পূর্বপুরুষের ব্যবসা, আমাদের আড়ত, সেখানে কয়েক দশকেও আজ এই পর্যন্ত এবারের কোনো মেয়ে বউ যায়নি। আড়ত মেয়েদের যাওয়ার জায়গা নয়, সেখানে কেন যেতে হবে? হ্যাঁ, যাওয়ার কথা ভাবলে তো ঠ্যাং ভেঙে দেওয়া উচিত। তোমার কপাল ভালো, এমন কিছু করছি না তোমার সাথে। তুমি আড়তে যাবে না, ব্যাস, শেষ কথা আমার। এমন ভুলক্রমে করলেও ঠ্যান ভেঙে ঘরে বসিয়ে রেখে দেব। আমাদের বংশের একটা সম্মান আছে, সেটা নষ্ট করার কথা মাথায়ও আনবে না, কথাটা মনে রেখো। দেখি সাইড দাও। আলতাফ তার গায়ের জোরে লামহাকে পাশে সরিয়ে দিয়ে বাইরে চলে গেল। লামহা এবার দরজার সামনে দাঁড়িয়ে ওর যাওয়ার পথে তাকিয়ে থেকে অত্যন্ত জেদ সহকারে বলল, আড়তে তো যাবই আমি, দেখি আপনি আমার ঠ্যাং কিভাবে ভাঙেন। লামহা বসে আছে আলতাফ খানের আড়তে হিসাব ঘরে। আলতাফের ম্যানেজার বসে আছে ডেস্কে, সে এখনকার হিসাব রক্ষক। ম্যানেজারের নাম ইশরাক জামান। লোকটা খুব ভালো, বয়সে আলতাফের চাইতে বছর দেড়েকের ছোট, তবে আলতাফকে খুব সমীহ করে চলে। তার বউ বাচ্চা আছে, দেখতে খুবই নিরীহ। লামহা এতক্ষণ বসে থেকে বিরক্ত হয়ে ঘেটে ঘেটে দেখছিল এই সুবিশাল আড়তের সবকিছু। ওপাশে গুদাম ঘর, শ্রমিকদের বিশ্রাম ঘর,
মালামাল লোড আনলোডের জায়গা সবকিছু ভীষণ পরিপাটি আর বিশাল জায়গা জুড়ে সংগঠিত। লামহা অবাক হয়ে দেখছিল, আড়তে এত সুন্দর করে গোছানো হতে পারে। অথচ আড়ত সম্পর্কে একটা অন্যরকম ধারণা ছিল লামহার মনে। ও ভাবত এখানে বুঝি সারাক্ষণ কেওয়াজ, আলু ঝাল, পেঁয়াজের গন্ধ নাকে পাওয়া যাবে। কিন্তু আসলে তেমন কিছুই না। গোডাউন ঘর সপাটে আটকানো, তার সামনে সদর দরজার দুই পাশে দুজন লোক বসা। তারা বসে গল্পগুজব করছে বলে বোঝা গেল। লামহা বসে বসে বিরক্ত হচ্ছে। অফিস ডেস্ক একদম ভিন্ন। আড়তের ভেতরে বিশ্রাম ঘর, হিসাব কক্ষ, গোডাউন ঘর সহ বাকি সবকিছু এক জায়গায় যুক্ত হলেও অফিসের ঘর কিছুটা দূরে অবস্থিত। সেটা দোতলা একটা ভবন, ছোটখাটো অল্প স্কোয়ার জায়গা জুড়ে অবস্থিত। আলতাফ নাকি সেখানে আছে। হাবিব মেনশন নামক এক খুচরা প্রতিষ্ঠানের মালিকের সাথে মিটিং চলছে তার। হাবিব মেনশনের মালিক ক্রেতাপক্ষ, আর খান ট্রেডার্সের মালিক আলতাফ খান হলেন বিক্রেতা। আলতাফ নাকি লামহার আসার খবর পেয়েছে। ম্যানেজার ইশরাক গিয়ে বলে এসেছে আলতাফকে। ইশরাক এতক্ষণে মিটিংয়ে উপস্থিত ছিল আলতাফের সহকারী হিসেবে, কিন্তু আলতাফকে এখানে পাঠিয়ে দিয়েছে লামহাকে পাহাড়ে দিয়ে রাখতে, যেন কোথাও যেতে না পারে। লামহা এবার বিরক্ত এবং চরম অধৈর্য হয়ে বলে উঠল, উনি কখন আসবেন ইশরাক ভাই? আধা ঘন্টা ধরে বসে আছি। এই তো স্যার আর 10-15 মিনিটের মধ্যেই চলে আসবেন। মিটিং প্রায় শেষের দিকে সম্ভবত। আমি তাহলে আশপাশ থেকে ঘুরে আসি একটু। না না, আপনার কোথাও যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? স্যারের বারণ আছে। আমি যাব। প্লিজ যাবেন না ম্যাডাম, স্যার কিন্তু আমার গর্দান উড়িয়ে নেবেন। আপনাকেও রাগারাগি করবে অনেক, ওনাকে তো জানানি। আপনাকে কিছু বলবে না, টেনশন নিয়ে না ইশরাক ভাই। শুধু চারপাশটা একটু ঘুরে দেখব। রাত হয়ে গেছে ম্যাডাম, এখন চারিদিকে অন্ধকার। স্যার বলেছেন আপনি আর কোনো ভুল ত্রুটি করলে আপনাকে কিন্তু আস্ত রাখবে না। তাহলে তো আমি যাবই। দেখি কি করতে পারেন আপনাদের স্যার। লামহা এবার এক প্রকার জেদ ধরে আড়ত থেকে বেরিয়ে গেল। আড়তটা বিশাল এরিয়া জুড়ে অবস্থিত। বিল্ডিং, বড় গোডাউন ছাড়িয়ে পেছনে নদী, সামনে বিস্তৃত মাঠ, চারিদিকে উঁচু পাঁচিল দেওয়া। ওখানে বোধহয় 5-6 জন লম্বা মানুষ একে অপরের উপর দাঁড়িয়ে হলেও পাঁচিলের প্রান্তর ছুঁতে পারবে না। লামহা অবাক হয়ে সবকিছুই দেখছিল। সুরক্ষার সব রকম ব্যবস্থাই করা আছে দেখছি এখানে। লামহা ঘুরতে ঘুরতে প্রায় নদীর কাছাকাছি চলে আসলো। এটা গোডাউন ভবনের পেছন দিক। নদীর পাড়ে দাঁড়ালেই মৃদুমন্দ হাওয়া এসে গায়ে লাগে, মুখে লাগে। অস্থির মনকেও শান্ত করার ক্ষমতা রাখে এই হাওয়া। লামহা মুগ্ধ হয়ে উপভোগ করছিল। এতটা মুগ্ধতা যে এখানে এসে পাবে সেটাও আশাও করেনি। এই পরিবেশ, প্রকৃতি, আবহাওয়া সবকিছুর মাঝে যদি নিজেকে নিয়ে হারিয়ে যেতে পারত, ব্যাপারটা কল্পনা করে ভীষণ আত্মীয় হচ্ছিল লামহা। হঠাৎই নিজের কাঁধে হাতের শীতল স্পর্শ পেয়ে চমকে উঠল। ভূত ভেবে ঘাবড়ে গিয়ে লাফিয়ে সরে চিৎকার করল, ও মাগো ভূত! কথাটা বলেই বুজে থাকা চোখ খুলে চোখেতে পেছনে তাকিয়ে লামহা দেখল আলতাফ প্যান্টের পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে। অন্ধকার খুব গাঢ় নয়, আবার কমও নয়। আবছা অন্ধকারে শ্যামলা গাত্রবর্ণের আলতাফের মুখ মোটামুটি স্পষ্ট বোঝা যাচ্ছে। লামহা ভালোভাবে তাকিয়ে দেখল আলতাফের চোখ মুখ কেমন জানি উচ্ছন্ন, চোখ লাল, মুখ কেমন ফ্যাকাশে ধূসর, চল শক্ত, চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত তীক্ষ্ণ, কেমন অদ্ভুত কঠিনভাবে যেন তাকিয়ে আছে লামহার দিকে। লামহা ভেবে নিল বোধহয় জ্বরের কারণে আলতাফের এই দশা। ও ধীরে ধীরে এগিয়ে গিয়ে আলতাফের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর ওর চোখে চোখ রাখল। এবার ভালোভাবে খেয়াল করতে লামহা ঢোক গেল আলতাফের চাহনি দেখে। না, লোকটার চোখ ঠিক জ্বরজারির কারণে এমন লাল নয়, কেমন জানি রাগি রাগি চাহনি। দেখলেই রক্ত হিম হয়ে যায়, শীতল হতে চায়। লামহা ধীরে সুস্থে ঢোক গিলে বলতে গেল, আলতাফ আসলে বাকিটুকু আর বলতে পারল না লামহা, বলার সুযোগ পেল না। তার আগে ওর ওষ্ঠদয় আবদ্ধ হলো। ওপরের ঠোঁটের সাথে নিচের ঠোঁট লেগে গেল। আনারকলি পড়েছিল, আনারকলির হাতা কবজি পর্যন্ত, সেখানে হুক দিয়ে আটকানো। দম বন্ধ করা অবস্থায় অতিরিক্ত নাড়াচাড়া করার কারণে হুক খুলে গেল। মাথায় টেনে রাখা সফেদ রঙের দোপাট্টা খুলে পড়ে গেল। সিল্কি চুলগুলার খোপায় এঁটে রাখতে পারল না। চুল বাঁধার কাটা কোথায় গিয়ে পড়ল? ঘাসের ওপর। চুলগুলো ঝর্ণার ওপর থেকে পানির ফোঁটা ঝরার মতো করে কোমর অবধি খুলে পড়ল। লামহা আতিপাতি করে সরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু আলতাফের মুষ্টিবদ্ধ বন্ধন থেকে মুক্ত হওয়া বড্ড কঠিন। এমন আচরণ কল্পনাও আশা করেনি লামহা। হতভম্ব হয়েছে বেশ ভালোই। আলতাফের বুকে ধাক্কা দেওয়ার চেষ্টা করতেই খেয়াল করল
লোকটার শরীর পুরো ঠান্ডা, তার ছোঁয়ার লামহাও শীত অনুভব হতে শুরু করেছে। লামহা ওই অবস্থাতে আলতাফের দিকে তাকালো, ওর চোখে চোখ রাখলো, দেখল আলতাফ কঠিন চাহনিতে ওর দিকে তাকিয়ে আছে। রাগে চোখ লোকতিম লাল হয়ে গেছে ওর, রাগটা বোধহয় আরো বাড়ছে। অথচ লাভা আশা করেছিল আকস্মিক ঘটে যাওয়া এই ঘটনার জন্য হলেও আলতাফের রাগ গলে জল হয়ে যাবে। অথচ আশ্চর্যের বিষয় হচ্ছে কাছে টানা হয়েছে রাগবশত। রাগ করে মানুষ কাছে টেনে নিতে পারে, এতকাল জানা ছিল না লামহার, আজ প্রথম জানল এবং স্বচক্ষে দেখে নিল। আলতাফকে গায়ের জোরে বাধা দেওয়ার উপায় নেই, মুখে যে বাধা দেবে সেটার তো সুযোগ অবধি নেই। এবারও অসহায় চোখে তাকালো আলতাফের দিকে, বলার চেষ্টা করল, আমার ঠোঁটের লিপস্টিক ছাড়ুন। লিপস্টিক? হুঁ, এসব কেন দিয়েছ? নাট্যমঞ্চ, নাটক দেখাতে এসেছো এখানে? তোমার আসতে কে বলেছে? অনুমতি কে দিয়েছে? আর সবচেয়ে বড় কথা, এখানে মানুষ আসতে পারে আমার অনুমতি নিয়ে, আমি তো অনুমতি দেইনি, উল্টো আরো বারণ করেছি। অথচ আমার নিষেধাজ্ঞা জারি করার পরেও এখানে কোন সাহসে এসেছো তুমি, বলো? আলতাফ ধমক দিয়ে উঠে বেশ জোরে। লামহা এবার আর সহ্য করতে না পেরে ফ্যাচফ্যাচ করে কেঁদে ফেলে। এরপর আলতাফের বুকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, আপনি স্বৈরাচারী। স্বৈরাচারী দেখেছ কি? হ্যাঁ, যেদিন ভালোভাবে দেখাবো না সেদিন কেঁদেও কুল পাবে না। তোমার এসব ফালতু দুঃসাহস বাব্বা বলে পালাবে। লামহা অসহায় করুণ চাহনিতে তাকিয়ে রইল আলতাফের দিকে। ওর কান্নারত চাহনি দেখে আলতাফ 2 মিনিটের মতো চল শক্ত করে ওর চোখের দিকে তাকিয়ে রইল। তারপর ওকে পা থেকে মাথা অবধি পরক করল। পুরোটাই সফেদ কাপড়ে মোড়ানো, সাদা রঙের আনাল করে সেট পরিহিত, হাতে সাদা চুড়ি, সাদা স্তনের 2টো ব্যাঙ্গলস, নাকে নাকফুলি, কানে ছোট্ট একটা দোল। আলতাফ ক্ষিপ্র গতিতে লামহার হাত টেনে ধরে ওর হাতের সবগুলো কাচের চুড়ি হাতে পরিহিত থাকা অবস্থায় ভেঙে ফেল। আচানক এমন কাজে চমকে উঠল লামহা। প্রথমে মস্তিষ্ক ঠিকমতো ঠাউর করতে পারল না কি হচ্ছে ওর সাথে। কিছু মুহূর্ত বাদে যখন ব্যাপারটা বুঝতে পারল তখন জোরে কেঁদে ফেল ও। আলতাফের রাগী মুখমণ্ডল দর্শন করতে করতে কাঁদতে লাগলো। আলতাফ ওর হাতের চুড়িগুলো ভেঙে নিয়ে ঘাসের উপর ফেলে দিল। এরপর পা দিয়ে ঠেলে সেই ভাঙা চুড়িগুলো নদীর দিকে ছুঁড়ে মারল। নদীর পানির নিচে তলিয়ে গেল লামহার শখের চুড়িগুলো। এই চুড়ি তো আলতাফেরই কিনে দেওয়া। বিয়ের পর লামহার সব ভরণ পোষণের দায়িত্ব যখন যা লাগে সবকিছু আলতাফ নির্দ্বিধায় দিলেও কখনো নিজে পছন্দ করে বা নিজে ভালোবেসে কিছু কিনে দেয়নি। সেবার রেশমি অনেক কোণে বায়না ধরার কারণে ওদেরকে মেলায় নিয়ে গিয়েছিল আলতাফ। সেখানে লামহা শুধু একবার একগাছা সাদা রঙের কাচের চুড়ি হাতে পরে দেখছিল, কিন্তু কেনার কথা বলেনি। এরপর বাসায় এসে দেখে আলতাফ সেই চুড়ি ওর জন্য কিনে এনেছে। লামহা খুব যত্ন করে তুলে রেখেছিল চুড়িগুলো। আজ পড়েছিল প্রথমবার, তাও আলতাফ ভেঙে দিল। আলতাফ লামহার বাম হাত চেপে ধরে টেনে ধরে ওকে নিজের বুকের কাছে এগিয়ে নিয়ে থুতনির ওপর হাতে আলতোভাবে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, তুই আমাকে আগে জবাব দে। এই যে রাত বিরেতে একা বের হলি, তারপরও আড়তের মতো একটা জায়গায় আসিস যেখানে পুরুষ মানুষ ব্যতীত একটা মহিলা মানুষও নেই, সেখানে তুই এমন মাথা নষ্ট করার রূপে আসলি কেন? কে দিয়েছে তোকে এই সাহস? আমার ধৈর্যের বাঁধ ভাঙার চেষ্টা করিস না লামহা। ভদ্র আছি, ভদ্র থাকতে দিস। আমার অভদ্র রূপ সহ্য করতে পারবি? মরে যাবি তুই। লামহার মন চাইল আলতাফকে একটা লাথি মারতে, তবে নিতান্তই ভদ্রতার খাতিরে লাথিটা সে আর মারল না। তবে কল্পনা করল জল্লাদের মতো ওর হাত শক্ত করে চেপে ধরা আলতাফের পা বরাবর শরীরে সব শক্তি খরচা করে বেশ জোরে সোরে একটা লাথি মেরেছে লামহা। এর ফলে আচানক হামলায় আলতাফ টাল সামলাতে না পেরে সোজা গিয়ে পাশের নদীতে পড়ে গিয়েছে। সাঁতার না জানার কারণে গলা সমান পানির মধ্যে নাকানি চুবানি খাচ্ছেও। অনেক হয়েছে তোমার তামাশা, এখন এসব আর দেখতে চাইছি না আমি। চলো, তোমাকে বাড়ি নিয়ে গিয়ে সোজা রুমে আটকে রাখবো। একদিন রুমের মধ্যে আটকা থাকবে, কোথাও বেরোতে পারবে না, লাফালাফি করতে পারবে না, আর এটাই হবে তোমার যোগ্য শাস্তি। আলতাফের জোর গলায় বলা কথায় লামহার হুঁশ ফিরল। কল্পনার জগৎ থেকে বাইরে বের হলো। আলতাফের মুখের দিকে চাইতে দেখল লোকটা কিঞ্চিত শান্ত হলেও ভেতরকার রাগ এখনো একটুও পড়েনি। আলতাফ ঘরের বাইরে চিল্লাপাল্লা ঝগড়াঝাটি পছন্দ করে না, না পারতে করতেও চায় না। নিজের রেপুটেশনকে সবচেয়ে বেশি মূল্য দেয়, তারপর বাদ বাকি সবকিছু। তাই ভেতরে ভেতরে চরম মাত্রায় রেগে থাকলেও এখন বাসার বাইরে থাকায়
রাগটা দমন করে রাখার চেষ্টা করছে। এজন্য বোধহয় দ্রুত লামহাকে নিয়ে বাসায় ফিরতে চাইছে। না জানি বাসায় নিয়ে গিয়ে কি করবে। ব্যাপারটা লামহা বুঝতে পারল। এজন্য ভেতরে ভেতরে বেশ ভয়ও পেল, তবে চুপ করে রইল। যথেষ্ট উচিত জবাব দিয়ে ফেলেছে। এর বেশি তর্ক করলে আলতাফকে রাতের আধারে এই নদীতে ফেলে দিয়ে যাবে, কেউ জানতেও পারবে না। তাছাড়াও লামহা তো সাঁতার জানে না, কি হবে ওর যদি নদীতে ডুবে মরে যায়? তখন তো কিছুদিনের মাথায় আলতাফ আরেকটা বিয়ে করবে, তারপর দ্বিতীয় বউয়ের সাথে দিব্যি সংসার করবে, তাদের বাচ্চা কাচ্চা হবে, নাতিপুতি হবে। লামহার জায়গা অন্য কোনো মেয়ে নিয়ে নেবে। ওভার থিঙ্কার লামহা আটকে উঠল এইসব ভেবে ভেবে। চুপসে গেল। আলতাফ ওর পায়ে হাঁটার জন্য অপেক্ষা করল না, নিজেই শক্ত হাতে টান দিয়ে টেনে ধরে ওকে আড়তের পার্কিং এরিয়ায় নিয়ে গেল। আজ আলতাফ প্রাইভেট কার আনেনি, নিজের বাইকটা নিয়ে এসেছিল। চাবি দ্বারা বাইক চালু করে লামহাকে ধমকে উঠতে বসে বলল। সামান্য বাইকে উঠতে বসতে বলার কথা এত ধমক দিয়ে বলার কি আছে? লামহা মনে মনে গজরাতে গজরাতে বাইকে উঠে বসল। ও ওঠার পরে আলতাফ উঠে বসে বাইক স্টার্ট দিয়ে গেটের কাছাকাছি আসতেই দারোয়ান ওকে দেখে সালাম দিয়ে বিশাল গেট খুলে দিল। আলতাফ লামহাকে নিয়ে বেরিয়ে গেল। ফুল স্পিডে বাইক চালাচ্ছে আলতাফ, আর এদিকে রুহু উড়ে যাচ্ছে লামহার। বেশ ভয় পাচ্ছে ও। মেইন রোড দিয়ে বাইক চলছে, সামনে পেছন থেকে অনেক ট্রাক ও বাস চলাচল করছে। এমন সড়কে স্পিডে বাইক চালানোটা খুব রিস্কের। তবু আলতাফের সেদিকে কোনো খেয়াল নেই। রাগের চোটে বাইক জোরে চালাচ্ছে বোধ হয়। লামহা বেশ আতঙ্কে আছে। ভয়ের চোটেও আলতাফের পেটে শক্ত করে 2 হাত জড়িয়ে ধরে রেখেছে। চোখ খুলে সামনের দিকে তাকাতে পারছে না। আলতাফের পিঠে নিজের মুখ লুকিয়ে রেখেছি। হঠাৎ সামনে থেকে একটা ট্রাক এলো। একটুর জন্য পাশ কাটিয়ে গেল আলতাফ, তবু ওর সেদিকে কোনো পরোয়া নেই। দিব্যি আগের স্পিডে বাইক চালাচ্ছে। এবার আর লামহা সহ্য করতে না পেরে বলল, আপনি না ভদ্র ছেলে, তাহলে এত স্পিডে বাইক চালাচ্ছেন কেন? ভদ্র ছেলেরা কখনো এরকম স্পিডে বাইক চালায় না। এসব বখাটে ছেলেদের কাজ কারবার। আপনি কি বখাটে? সবাই জানে আপনার এই স্বভাবের কথা। বলুন। ওহো, আমি বখাটে না, কোনো কালেই ছিলাম না। তবে এখন এই মুহূর্তে আমি বখাটে, তোমার জন্য বখাটে হচ্ছি। আপাতত এটাই তোমার শাস্তি। ও সরি, আপাতত বলছি কেন, সবে তো তোমার শাস্তির শুরু। এখন অনেকটা শাস্তি বাকি আছে। এমন শাস্তি দিব তোমাকে যে জীবনে আর এই ধরনের কাজ করার সাহস পাবে না। সাহস বাপ বাপ করে পালাবে। তুমি ভাবলে কিভাবে তোমাকে এত সহজেই ছেড়ে দেব আমি? তোমার জন্য আমার রেপুটেশন কেন খারাপ হবে? আক্কেল জ্ঞান বলতে কিছু নেই তোমার? বাইক রাইড করতে করতেই কথাগুলো বলছিল। তবে শেষোক্ত কথাটা একটু জোরে ধমকের সুরে বলল আলতাফ। লামহা কিছুটা কেঁপে উঠল, তবুও শক্ত করে আলতাফের হাতের শক্তবক্ত বাহু খামচে ধরে ওর পিঠের সাথে মুখ মিশিয়ে রাখল। ততক্ষণে ওরা মধ্য শহর পেরিয়ে নির্জন এলাকার মধ্যে প্রবেশ করল। আলতাফদের আড়ত ওদের শহর ছাড়িয়ে মাঝের মফস্বল পেরিয়ে শহরের শেষ মাথার নদীর তীরে অবস্থিত। তবে শহরের অন্যতম পাইকারি এবং সুনাম অর্জনকৃত সবচেয়ে বড় আড়ত হওয়ায় সকল খুচরা ব্যবসায়ীদের সাথে লেনদেন হয় ওদের। এজন্য আড়তটা নির্জন এলাকায় হলেও সেখানে সরগম হয় বেশ। ওদের আড়তটা হওয়ার পর থেকে সেখানে আশেপাশে এই কয়েক বছরে বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এখানে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠেছে বড় আকারে। আড়ত থেকে বাসায় ফিরতে হলে প্রথমে মেইন রোড, এরপর মফস্বলের আগে কিছুটা গ্রাম অঞ্চল পেরিয়ে তারপর শহরে যেতে হয়। লামহারা সবে মেইন রোড পার করে এসেছে। মাত্র এই গ্রাম অঞ্চলের মধ্যে প্রবেশ করল ওরা। লামহার বেশ ভালো লাগছে। গ্রামের ফুরফুরে ঠান্ডা হাওয়া ওর গায়ে লাগছে। উদাস মন শান্ত হয়ে যাচ্ছে ক্রমশই। আলতাফ এখন বাইকের স্পিড কমিয়ে দিয়েছে। ওর এক হাত হঠাৎ পেটের কাছে অবস্থান করতে থাকা লামহার হাতের উপর রাখতেই টের পেল ওর হাত ঠান্ডা হয়ে এসেছে। এজন্য আচানক আলতাফ বাইক থামিয়ে ফেলল, লামহার শরীর ভালোভাবে ঢেকে ঢুকে দেবে বলে। আলতাফ বাইক থামাতেই হঠাৎ কোথা থেকে জানি কতগুলো ছেলে চলে আসলো বাইকের সামনে। আলতাফ একবার শুধু দেখল ওদের, বেশ ভালোভাবে বুঝতে পারল এরা কারা, বা এদের উদ্দেশ্য কি হতে পারে। ও বাইরে চলাচল করে অনেক, তাই এসব ব্যাপারে বেশ ভালো অভিজ্ঞতা আছে। এই ছেলেপেলেগুলো বেয়ারা স্বভাবের। এদের আচার আচরণ একটুও ভালো না। গ্রামের কলাবাগানেও বিভিন্ন জঙ্গলের মধ্যে বসতি এদের। ছিনতাই চুরি ডাকাতি করে সেই টাকায় এখানে বসে গাঁজা টানে, আবার ধর্ষণ করতে পারে। এদের কি বিশ্বাস নেই? আলতাফ একটা বিশাল বড় ভুল করে ফেলেছে।
এখানে বাইক থামানোই উচিত হয়নি। ছেলেপেলেগুলোর হাতে অস্ত্র স্পষ্ট দেখা যাচ্ছে। ওদের চোখের চাহনি তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করল আলতাফ। সুবিধাজনক নয়। লামহাকে নিয়ে বেশি পেরেশানি ওর। মেয়ে মানুষ সাথে, ও না থাকলে এদেরকে একাই দেখে নিত। এসব ওর কাছে নিত্যকার ব্যাপার। এদেরকে হ্যান্ডেল করতে খুব একটা অসুবিধা হয় না। ওরা বাইকের সামনে দাঁড়িয়ে একে অপর দিকে আর চোখে তাকাচ্ছে। চাহনি কেমন শয়তানের মতো। বোঝা যাচ্ছে ওদের উদ্দেশ্য অসৎ। আলতাফ ওদের বিচরণ তীক্ষ্ণ দৃষ্টিতে অনুসরণ করে লামহার হাত চেপে ধরে পেছনে কিছু ঘাড় ঘুরিয়ে বলল, একদম ভয় পাবে না, ভরসা রাখো আমার উপর, আমি আছি তো। এরা কেউ কিছু করতে পারবে না। তবে ভয় পেলে কিন্তু এরা দুর্বল ভেবে নেবে আমাদের। তখন আক্রমণ করা সহজ হবে। এই জন্য বলছি, ঘাবড়াবে না মোটেও। লামহার এতক্ষণ ঘাম ছুটছিল। ও বুঝতে পেরেছে খারাপ কিছু হতে চলেছে। বিপদের মুখে পড়েছে ওরা। তবু মাত্র আলতাফের শান্তশিষ্ট কণ্ঠস্বরে সাহস ধরে রাখার চেষ্টা করল। আলতাফকে দেখল, ওর মুখের দিকে তাকালো। লোকটা একদম শান্ত। চোখে মুখে কোনো প্রকার পেরেশানির ছাপ নেই। লামহা ভেবে ভেবে অবাক হয়, একজন মানুষ এরম চরম বিপদের মুহূর্তেও এতটা শান্ত থাকতে পারে কিভাবে? সুপার ন্যাচারাল ব্যাপার স্যাপার। আলতাফের এই স্বভাবটাই না চাইতেও বারবার মুগ্ধ করে ফেলে লামহাকে। হঠাৎই আলতাফ পুনরায় শান্ত স্বরে লামহাকে বলল, শক্ত করে ধরে রাখো আমাকে, আর চোখ বুজে বসে থাকো। যত যাই হয়ে যাক, তুমি চোখ খুলবে না, ওকে? লামহা মাথা নেড়ে সায় জানালেও শুধুমাত্র আলতাফের প্রথম কথাটা মানল। আরও শক্ত করে ঝাপটে জড়িয়ে ধরে বসল আলতাফকে। তবে দ্বিতীয় কথাটা মানলও না। বরাবরের মতো কৌতূহলবশত চোখ খুলে রাখল। সেটা বোধহয় আলতাফ খেয়াল করল না। হঠাৎই খুব জোরে বিকট একটা শব্দ হলো। লামহা চমকে উঠল। মুহূর্তের মধ্যে কি থেকে কি হলো ঠিক বুঝে উঠতে পারল না ও। সামনে একটা ছেলে রক্তাক্ত হয়ে পড়ে আসে। ওই যে ছেলেগুলো ঘুরঘুর করছিল, আক্রমণ করতে যাচ্ছিল, তাদের মধ্যে এক ছোকরা। ছোকরাটার পায়ে গুলি লেগেছে। তা দেখে লামহা এবার আলতাফের হাতের দিকে খেয়াল করল। আলতাফের হাতে খুবই দক্ষতার সাথে ধরে রাখা একটি রিভলভার। তা দেখে আরও বেশি ভয় পেল লামহা। এতক্ষণ যতটা না ভয় ছিল, এখন তারও বেশি জেঁকে ধরল ওকে। ও স্ফটিকের মূর্তি বনে গেল যেন। হাত পা জমে বরফ হয়ে যেতে চাইল। এক মুহূর্ত মূর্তি বনে শেষমেশ চেঁচিয়ে উঠল, আলতাফ, আপনার হাতে রিভলভার? আলতাফের এতক্ষণ লামহার দিকে খেয়াল ছিল না। এবার ওর আতঙ্কিত কণ্ঠস্বর শুনে চকিতে পিছনে ঘুরে তাকালো। লামহা যে দেখতে পাবে তার চোখ খুলে রাখবে সেটাও আশা করেনি। হঠাৎ ঘটে যাওয়া এমন ঘটনায় মোটামুটি ঘাবড়ে গেছে ও। অপ্রস্তুত হয়ে পড়েছে। লামহাকে শান্ত করতে ওর হাতের পাঁচটা আঙ্গুলের মধ্যে নিজের হাত পুরে বলল, চুপ, শান্ত থাকো। মনোযোগ বিঘ্নিত হয় হঠাৎই চোখের পলকে দলের মধ্যে থেকে একটা ছেলে দ্রুত এগিয়ে এসে আলতাফের পিঠ বরাবর ছুরি দ্বারা আঘাত করে দৌড় দিল উল্টো পথে। বাকি ছেলেগুলো সাথে পালিয়ে গেল। লামহার আতঙ্কিত মস্তিষ্ক প্রথমে ঠাহর করতে না পারলেও ঘটনাটা পরবর্তী মুহূর্তে মস্তিষ্কে সিগন্যাল পাওয়া মাত্রই জোরে চিৎকার দিয়ে উঠল। এই নির্জন শুনছান রাস্তায় লামহার চিৎকারে কেঁপে উঠল চারিপাশের সবকিছু। দূরে কোথায় যেন তালগাছের মাথা হতে গুটি কয়েক পাখি জানা ঝাপটে উড়ে গেল। লামহা পাথরের মূর্তি বনে গেল যেন। অপলক চাহনিতে বাইকের সামনে ঠায় বসে থাকা আলতাফকে দেখতে লাগল। আলতাফের ছায়রঙা শার্টের পেটের বাম পাশটায় রক্তে ভিজে উঠেছে। সেখান থেকে রক্ত চুয়ে চুয়ে পড়ছে শার্টের নিচের কলবে। অথচ লোকটার কোনো প্রতিক্রিয়া নেই। লামহার একবার চেঁচানোর আগে ওকে চরম মাত্রায় অবাকের চূড়ান্ত সীমায় নিয়ে গিয়ে আলতাফ মাত্রাতিরিক্ত শান্তস্বরে বলে উঠল, বিপদ এখনো কাটেনি লামহা, ওরা আবারও আসতে পারে। তুমি সাথে আসো, এটাই পেরেশানি আমার। জখম হয়েছে, তবে তোমাকে রক্ষা করা আমার প্রধান কর্তব্য। আমাদের যত দ্রুত সম্ভব এখান থেকে যেতে হবে। কিন্তু আপনার আঘাত? হুশ, চুপ, কিছু হয়নি আমার। কথাটা বলে আলতাফ বাইকে টান দিল। এবার স্পিড কিছুটা কমে গেছে বাইকের। লামহা বুঝতে পারল আলতাফ দুর্বল হয়ে পড়ছে শারীরিক দিক থেকে। স্বাভাবিক ব্যাপার। এরকম বেগতিক আঘাত লাগলে যে কোনো ব্যক্তি মরছে পড়বে। তবু আলতাফ ভাবনার চাইতে অধিক বেশি শক্ত সামর্থ্য রয়েছে। আসলে এই পথ থেকে আসাটাই ভুল হয়েছে ওদের। আলতাফের মতো তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন পুরুষও আজও ভুল করে ফেলেছে। তার আড়ত থেকে একেবারে সোজা মেইন রোড ধরে হাইওয়ে পার হয়ে গেলে শহরের মূল রাস্তা। সেদিকে গাড়ি চলাচল করে অনেক। তবে শর্টকাট বেছে নিতেই মোড় ঘুরে ডানের আরেকটা রাস্তায় প্রবেশ করেছে ওরা। এটুকু পার হতে ২০-৩০ মিনিটের মতো লাগে। সবাই ৫ মিনিটের পথ পাড়ি দিয়েছে।
আলতাফ বহুবার এই শর্টকাট রাস্তা দিয়ে বাসায় ফিরেছে, তবে আজ লামহাকে নিয়ে এদিকে আসা উচিত হয়নি ওর, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। এর মধ্যে ঘটল আরেক দুর্ঘটনা। বাইক আরও কিছুটা পথ অতিক্রম করতেই হঠাৎ বলা নেই কনেই থেমে গেল মাঝ রাস্তায়। লামহা আলতাফের পেটের সেই স্থান থেকে রক্ত পড়ছিল, সেখানেই শক্ত হাতে চেপে ধরে রেখেছিল। আলতাফ লামহার হাতটা নিজের পেট থেকে সরিয়ে বাইক থেমে নেমে গেল। এরপর ইঞ্জিনের কাছে যেন দেখতে লাগলো কি সমস্যা হয়েছে। প্রায় 5 থেকে 10 মিনিট দেখার পরে আলতাফ উঠে দাঁড়ালো, ওর চোখে মুখে চিন্তার ছাপ। লামহা আলতাফের দিকে জিজ্ঞাসানু দৃষ্টিতে তাকিয়ে থাকতেই আলতাফ ওকে বলল, ইঞ্জিনে প্রবলেম হয়েছে একটু, বাইক আর চলবে বলে মনে হচ্ছে না। এখন আশেপাশে গ্যারেজ কোথায় পাবে যে? আলতাফ পড়ল মহাঝামেলায়। চিন্তিত হয়েও আশেপাশের পরিবেশ দেখতে লাগলো। লামহা খেয়াল করে দেখল আলতাফের খুব কষ্ট হচ্ছে, পেটে হাত চেপে ধরে রেখেছে, সেখান থেকে হালকা রক্তের ফোঁটা চুয়ে পড়ছে নিচে। লামহা এবার আলতাফের বারণ সত্ত্বেও বাইক থেকে নেমে এগিয়ে গেল। আলতাফের হাতের বাহু জড়িয়ে ধরে উদ্বিগ্ন গলায় বলল, ছাড়ুন না এখন এসব, আমার মনে হচ্ছে না আশেপাশে কোথাও গ্যারেজ পাওয়া যাবে। আপনি বরং এখন নিজের দিকে লক্ষ্য করুন, কি অবস্থা আপনার দেখেছেন? রক্ত পড়া থামছে না। এখন আজ রাতটা আশেপাশে কোনো নিরাপদ জায়গায় কাটিয়ে যায়, কাল না হয় কোনো ব্যবস্থা হবে শহরে যাওয়ার, প্লিজ। লামহার কথা শুনে আলতাফ সেখানে দাঁড়িয়ে 2 মিনিট ভাবল, এরপর ওর কথার সম্মতি জানিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আশেপাশে ওই বিলের ধারে বোধ হয় কোনো বসতি থাকবে, দেখি আমার সাথে আসো। সড়ক থেকে ঢালু পথে নেমে ধান ক্ষেত পেরিয়ে কয়েকটা পুকুর পাড় পাড়ি দিয়ে এরপর বিশাল চওড়া বিলে। বিলে কোমর সমান পানি হবে সম্ভবত, রাতের আধারে ঠিকমতো ঠাউর করা যায় না। সে বিলের ধার ঘেঁষে একটা বাড়ি, বাড়িটা ছন আর মাটির তৈরি। বাড়ির সামনে লম্বা বারান্দা, আর ভেতরে মোট 3টে ঘর। এ বাড়িতে একজন পৌর বৃদ্ধা থাকেন, তার ছেলে আর ছেলের বউ তার সাথে থাকেন, তবে আজ নেই তারা। কিছুদিনের জন্য শহরে গিয়েছেন ধানি জমির জন্য বেশ কিছু দরকারি জিনিসপত্র কিনে আনতে। বাড়িটা মাঝারি আকৃতির। আজ অক্টোবরের মাঝের সপ্তাহ। এই সময় গরম খুব বেশি থাকে না, তবে বলা নেই ক নেই, মাঝে মধ্যে হঠাৎ বৃষ্টি নামে। মাত্রই ঝুম বৃষ্টি নেমেছে আবার। আলতাফ লামহাকে নিয়ে এখানে আসার পর সে বৃদ্ধার কাছে সাহায্য চেয়েছিল। বৃদ্ধা খুব ভালো মানুষ, অনুরোধ করা মাত্রই রাজি হয়ে গেছেন। বৃদ্ধা বয়সের দিক থেকে সম্পর্কে ওর দিদা হবেন, তাই আলতাফ তাকে প্রথমে পরিচয় দিদা বলেই ডাকল। রাত বাজে 9:30। বাড়ির মালকিন বৃদ্ধা সলিমা বেগম অভ্যাস মোতাবেক বারান্দা ঘরে শোবেন। লামহা আলতাফকে ভেতরে 2টো ঘর পেরিয়ে পেছন দিকটার শোবার ঘরে নিয়ে গিয়েছে বৃদ্ধার কথা মতন। ওই ঘরটা শোবার জন্য বেশ আরামদায়ক এবং উপযোগী। দিদা নিজে সবকিছু পরিপাটি করে দিয়ে গেছেন। লামহা আলতাফকে শুয়ে দিয়ে বাইরে এসেছে। সাধারণত সলিমা বেগম একা থাকলে তখন তেমন রান্নাবান্না করেন না, শুকনো খাবার দিয়ে পেট চালিয়ে দেন। রান্না করতে ইচ্ছে করে না তার, তবে আজ বাড়িতে মেহমানের উপস্থিতি টের থাকায় উঠানের শেষ প্রান্তে অবস্থিত রান্নাঘরে প্রবেশ করেছেন তিনি। লামহা দিদার কাছ থেকে নেওয়া সাদা রঙের একটা পরিষ্কার পট্টি আলতাপের আঘাতপ্রাপ্ত স্থানে বেঁধে দিয়ে রান্নাঘরে এসেছে। দিদা তখন রুটি বানানোর জন্য পানি গরম করতে দিয়েছেন। তা দেখে লামহা তাকে খুব অনুরোধ করে বলল যেন দিদা সরে এসে লামহাকে রান্না করতে দেয়। তিনি বয়স্ক মানুষ, লামহার ইচ্ছে করল না তাকে কষ্ট দিতে। লামহার জোড়াজুড়িতে এক প্রকার বাধ্য হয়ে চুলার কাছ থেকে সরে এলেন সলিমা বেগম। লামহা বসে রুটি বানালো, দিদার জবাই করে দেওয়া চীনা হাঁসের মাংস ভুনা করল, আর দিদার কাছ থেকে চেয়ে নিয়ে 1 গ্লাস পরিমাণের খাঁটি গরুর দুধ গরম করে নিল। দিদা মানুষটা বেশ ভালো এবং আন্তরিক, এজন্য তার সাথে নির্দ্বিধায় মিশে গিয়েছে লামহা। তার কাছ থেকে বিনা সংকোচে যে কোনো প্রয়োজনীয় জিনিস চেয়ে নিতে পারছে ও। রাত বাজে 12:30। বাইরে এখনো মুষলধারে বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে। আলতাপের ঘাড় গলা অতিরিক্ত ঘামছে, এটা ভালো লক্ষণ নয়। লামহা চিন্তিত হলো। ওদিকে দিদা ঘুমিয়ে পড়েছেন বারান্দা ঘরে, হয়তো ঘুমে বিভোর তিনি। ওদের ঘর পেরিয়ে সামনে আরো 2টো ঘর, সেখানে দরজায় খিল টানা, এরপর বারান্দা ঘর। লামহাদের ঘরের দরজার ছিটকে আটকানো, জানলার 2 পাল্লাও আটকে রাখা ছিল। লামহা ভাবল বোধহয় আলতাফের গরম লাগছে, তাই ও জানালার একটা পাল্লা খুলে দিল। সঙ্গে সঙ্গে হুড়মুড় করে বাইরের ঠান্ডা হাওয়া এসে আলতাফের গায়ে লাগলো। বৃষ্টির ছিটে আসতে লাগলো কিঞ্চিত। আলতাফ উপর হয়ে শুয়েছিল। আসার পরপরই ওর গায়ের শার্ট খুলে ধুয়ে বারান্দার দড়িতে মেলে দিয়েছে লামহা।
আলতাপের উদাম শরীর, গলা বুক ঘাড় নিজের সাদা ওড়না দিয়ে বারবার মুছে দিতে লাগলো। তবুও ঘাম কমছে না। যতবার মুছছে একই জায়গায় আবারও ঘেমে নিয়ে যাচ্ছে। আলতাপ ঘুমায়নি, তবে পুরোপুরি হুঁশেও নেইও। চোখ বুজে শুয়ে আছে। জানালার বাইরে থেকে প্রবেশ করা ঠান্ডা হাওয়া আরো ভালোভাবে আলতাপের পিঠ ছুঁতে শীতে কেমন যেন শিউরে উঠল আলতাফ। লামহা এবার খেয়াল করল আলতাপের পুরো শরীর বরফের মতো ঠান্ডা। লামহা হকচকিত হলো, একই সাথে ভয়ও পেল বেশ। বিছানা মাটির মেঝেতে করা, মোটা তশক দুটো, তার উপর কাঁথা কম্বল বিছানো। আলতাপের মাথার নিচে দুটো নরম বালিশ। লামহা ওকে ঘুরিয়ে সোজাভাবে শুয়ে দিল। খাবার খাইয়ে দিয়েছি আলতাফকে, লোকটা খাবে না, তবুও জোর করে খাইয়েছে। গরম দুধ কিছুটা খেয়েছি, বাকিটা রাগের চোটে টান মেরে ফেলে দিয়েছে লোকটা। এই একটা খাবার চরম অসহ্য লাগে ওর, তবু লামহার কি স্পর্ধা, ওকে জোর করে সব খাওয়ায়। লামহা ভাবল আরও কিছুটা দুধ আছে ডেক্সিতে, সেটুকু খাইয়ে দেবে। গরম দুধ খেলে শরীর গরম থাকবে। ভাবনা অনুযায়ী ডেক্সি হতে দুধ গ্লাসে ঢেলে আলতাপের মাথা তুলে ধরতেই ও লামহার হাত টেনে ধরে সরিয়ে দিল। আলতাপ সেভাবে হুঁশে নেই, চোখ বুজে আছে। লামহা জোর করে আলতাফের মাথা তুলে ধরে গ্লাসের দৌড়টুকু খাইয়ে আলতাফকে পুনরায় শুয়ে দিতে আলতাফ বলে উঠল, বেয়াদব, তোকে তো আমি দেখে নেব। যেই হাতে আমাকে ওই অখাদ্য খাইয়েছিস সেই হাত আমি ভেঙে দেব। লামহা গ্লাসটা সরিয়ে রাখতে রাখতে একটা ভেঙচি কেটে আলতাফের হুমকি ধামকির জবাবে বলল, ও অসুস্থ হয়ে মুখটা আর ভাবনা একটু বন্ধ হয় না এই লোকের। আলতাফের শরীর ক্রমশই আরো বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে। আশ্চর্যের ব্যাপার হলো এই গা হিম করা ঠান্ডার মধ্যেও অনবরত ওর শরীর থেকে ঘাম ছড়ছে। লামহা ঠিক বুঝে উঠতে পারছে না আলতাফের শারীরিক অবস্থা। এমন পরিস্থিতির সম্মুখীন কখনো হয়নি ও। তবে স্বস্তির ব্যাপার হলো এতক্ষণে ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ হয়েছে। বেশি রক্ত পড়লে সেটা ক্ষতিকর বলে জানে লামহা। এত সময় এটা নিয়ে পেরেশানিতে ছিল। এখন ওর পেরেশানি কিছুটা হলেও কমেছে। আলতাফ ঘুমাচ্ছে এখন। ঘুম যে খুব গাঢ় ঠিক তা নয়, আঘাত ভালোই লেগেছে ওর। এমন আঘাত নিয়ে স্বাভাবিকভাবে ঘুম গাঢ় হবে না, তবু আলতাফের একটা ঘুম দেওয়া জরুরি। ঘুমালে ক্লান্তি কিছুটা কমবে আর শারীরিক অবস্থাও ভালোর পর্যায়ে আসবে। সংকটের ব্যাপার হলো দিদার বাড়িতে কোনো পথ্য নেই। অন্তত প্যারাসিটামল বা নাপা থাকবে বলে আশা করেছিল লামহা। সেগুলো থাকলে আলতাফকে খাইয়ে দিতে পারলে একটু স্বস্তি পেত লোকটা। আলতাফ কপালে এক হাতের উল্টো পিঠ ঠেকিয়ে রেখেছে, ঠোঁট নাড়ছে হালকা। কি বলছে তা ঠিক বোঝা যাচ্ছে না দূর থেকে। কারেন্ট নেই সেই এখান থেকে আসার পর থেকেই। আজ রাতে আর আসবে বলে মনে হচ্ছে না, তবে ফ্যান বা হাওয়ার প্রয়োজন পড়বে না রাতে, কারণ বাইরে থেকে অনেক ঠান্ডা হাওয়া এসে ঘর ঠান্ডা করে রেখেছে। তবে আলোর প্রয়োজন ছিল, এই জন্য লামহা সামনের ঘর থেকে একটা হ্যারিকেন এনে আলো জ্বালিয়ে নিয়েছে। এমনিতে এইসব অঞ্চলে দিনরাতের শতকরা 90% সময় বিদ্যুৎ থাকে না। এখানে বিদ্যুতের ব্যবস্থা করাটাও বেকার হয়েছে। সে আগের মতোই ভোগান্তি পোহাতে হয়। আলতাফের শিওরে বসেছিল লামহা। লোকটা ঘুমের ঘোরে ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে কি বলছে তা ঠিক ঠাউর করা যাচ্ছে না। এই জন্য লামহা আলতাফের বেশ কিছুটা কাছে এগিয়ে গেল। আলতাফের মুখের কাছে নিজের কান পেতে রাখল, শোনার চেষ্টা করল আলতাফ কি বলছে। শুনতে পেল লোকটা বিড়বিড় করছে, বেয়াদব মহিলা, সাহস কত বড় তোর, আমাকে চিনিস? তুই আমাকে জোর করেও অখাদ্য গিলিয়েছিস, তোকে তো দেখে নেব আমি। তোর বাপ দাদা 14 গোষ্ঠীকে দেখে নেব কালনাগিনী। দুধকলা খাইয়ে সাপ পুষে রেখেছি আমি। লামহার মেজাজ চরম খারাপ হলো আলতাফের কথাবার্তা শুনে। হাতের গামছাটা বাপাসে জোরে ছুঁড়ে মেরে মূল ভেঙচি কেটে বলল, এই জন্যই প্রবাদে আছে, মরে মরে খাড়ার ঘা সারে না। লামহা হারিকেনটা হাত তিনেক দূরে সরিয়ে রেখে এবার আলতাফের বুকে 2 হাত ঠেস দিয়ে আছোয়া হয়ে ওর মুখের দিকে তাকিয়ে নিচু স্বরে বলে, আমার দাদা কিন্তু কবরে, তাকে কিভাবে দেখবেন? চুপ কর কালো নাগিন, কথা বলবি না তুই আমার সাথে। লামহা ঠোল উল্টে নিষ্পাপের মতো জবাব দেয়, ও মা, আমি কালো নাগিন হতে যাব কেন? আমার গায়ের রং তো সাদা। তবে আপনি কিন্তু কালো নাগ হতে পারেন, যেহেতু আপনার গায়ের রং কালো। কোষ্ঠী পাথর আর। লামহা পুরো কথাটা শেষ করতে পারে না। তার আগে আলতাপোর লাল বর্ণ ধারণ করা চোখ মেলে তাকায় লামহার দিকে। লামহা কিছুটা ভিমড়ি খায়। লোকটা না ঘুমাচ্ছিল, এখনই জেগে উঠতে হলো। লামহা মনের সুখে মনের সব কথাগুলোই ঝাড়ছিল। জাহেলটার সেটাও সহ্য হলো না। আলতাপ চোখ ঠিকমতো খুলে রাখতে পারছি না।
ঝুলো ঝুলো চোখে তাকিয়ে আছে লামহার দিকে। তবুও সেই চোখে ক্লান্তির ছাপের চাইতে রাগের আভা বেশি। লামহার বকবকানি আলতাফের একটু সহ্য হয় না। ওর সবসময় মনে হয় এই মেয়েটা বেশি বকে, না হয় আজারা কথাবার্তা বলে। কোনো কাজের কথা ওর মুখ দিয়ে বের হতেই পারে না। উল্টো আর এমন কথাবার্তা বলে যাতে ওর মেজাজ খারাপ হয়। লামহা আলতাফের দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। এই চাহনিতে কেমন যেন হিপনোটাইজ হয়ে যায়। এর কারণ জানা নেই, তবু আলতাফের চাহনি ওকে ঘায়েল করে সবসময়। এই চোখজোড়া, তীক্ষ্ণ চোখজোড়া মোহময়। লামহা বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, মাথার চক্কর কাটে ওর। তবু আজ দীর্ঘক্ষণ তাকিয়ে রইল এই চোখের দিকে। অজান্তেই ওর হাত আলতাফের গাল গিয়ে ঠেকল। আশ্চর্যের ব্যাপার হলো, আলতাফও আজ কোনো বাধা দিল না। লামহার আনারগোলের পাতলা ওড়নাটা টেনে নিজের গায়ের ওপর নিয়ে ফিসফিস করে বলল, শীত লাগছে প্রচুর, এই মুহূর্তে তোমার ওড়নাটা প্রয়োজন। লামহা হকচকিত হল, তবু স্থির হয়ে জবাব দিল, কিন্তু ওড়না তো পাতলা অনেক, এতে আপনার ঠান্ডার নিবারণ হবে না। আমি আরেকটা কাঁথা এনে দিই? প্রয়োজন নেই। কিন্তু এই পাতলা ওড়না তো কোনো কাজে দেবে না। লামহা বেশ ইতস্ততার সাথেই আলতাফের কাছ থেকে ওড়নাটা টেনে নিয়ে বুকে জড়ালো। সঙ্গে সঙ্গে আলতাফ ওর বুক থেকে ওড়না টেনে নিয়ে বেশ কর্কশস্বরে বলল, কাজে দেবে না যখন, তাহলে এই পাতলা ওড়না পরেছ কেন? কাজে তো আসলেই দিচ্ছে না। তোমরা মহিলারা ওড়না পরো কেন? শরীর ঢাকার জন্য না, বুক ঢেকে রাখার জন্য তো, তাই তো? তাহলে এমন পাতলা ওড়না পরে থাকার কি প্রয়োজন, যে ওড়না পরলে তার ভেতর থেকে স্পষ্ট বুক দেখা যায়? আলতাফের কথাবার্তা শুনে লামহা নতমুখে বসে রইল। আজ বুঝে উঠতে পারল কিনা কি জবাব দেবে। তর্ক করারও উপায় নেই। লোকটা একবার রেগে গেলে আজ ওর রক্ষা নেই। এখানে ওর শ্বশুরবাড়ির লোকজন, শাশুড়ি, ননদ নিজে ওকে বাঁচাতে আসবে আলতাফের হাত থেকে। এক আছেন এই বাড়ির মালকিন, তিনি ঘুমিয়ে আচ্ছন্ন। লামহা চুপ করে বসে রইল, এত সব দিক চিন্তা ভাবনা করে। আলতাফকে চুপ করে থাকতে দেখে আবারও ধারালো কণ্ঠে বলল, ওড়না পরার প্রয়োজন নেই তাহলে? বাসায় ফিরে সবার প্রথমে এ ওড়না পুড়িয়ে ফেলবো আমি। লামহার এবার কান্না পেল খুব। এই ড্রেসটা খুব শখ করে ওর বাবা কিনে দিয়েছে। লামহা তার বাবার দেওয়া সব জিনিসই ভীষণ যত্ন করে রাখে। ও ধরা গলায় আলতাফকে বলল, এই ড্রেসটা বাবা উপহার দিয়েছেন আলতাফ, তোমার বাপ কেনার সময় দেখেনি ওড়না? এসব ওড়না পরে তো গরু ছাগলেও চলাফেরা করতে পারবে না লোক সমাজে। কিন্তু গরু ছাগল তো ওড়না পড়ে না। চুপ বেদব, আবার মুখে মুখে তর্ক করে। লামহা এবার একেবারে চুপ হয়ে গেল। ওর মুখ থেকে আর একটাও বের হলো না। আলতাফ অপলক কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে এবার নরম গলায় বলল, কাছে আসো। লামহা চমকে উঠল কথাটা শোনা মাত্রই। মুখ তুলে অবাক হয়ে আলতাফের মুখের দিকে তাকাল। তারপর বিড়বিড় করে জিজ্ঞাসা করল, আড়তে থাকাকালীন আজ উল্টাপাল্টা কিছু খেয়েছিলেন নাকি? আমি তো যতদূর জানি আপনিও সব ছাইপাশ গেলেন না। তাহলে? লামহা বিড়বিড় করলেও আলতাফ শুনতে পেল ওর কথাগুলো। কথার মাঝেই থামিয়ে দিয়ে বলল, তুমি এত ফালতু কথা ভাবার টাইম কোথা থেকে পাও বলো তো? কাছে আসতে বলেছি, আমার শীত লাগছে তাই। এই মুহূর্তে উষ্ণতা প্রয়োজন। লামহা এবার বাধ্য মেয়ের মতো চুপচাপ আলতাফের কাছে এগিয়ে গেল। আলতাফকে টেনে নিজের শরীরের সাথে মিশিয়ে নিয়ে পুনরায় শুয়ে পড়ল বালিশে মাথা রেখে। হ্যারিকেনের আলো তখন নিভো নিভো। বাইরে বর্ষণের তোড় তখনও চলছে। জানালার পাল্লা ধাক্কা খাচ্ছে একটা আর একটার সাথে। কোঠরির মধ্যে বৃষ্টির ছিটে আসতে মাঝে মধ্যে লামহা চালেও উঠে গিয়ে জানালার পাল্লা আটকে দিয়ে আসতে। ওঠার জন্য নাড়াচাড়া করতেই আলতাপ ওর ঘাট থেকে মুখ তুলে ফিসফিসানো স্বরে বলল, ওহ, নড়াচড়া করুন তো কালো নাগিন, চুপচাপ শুয়ে থাকো, ডিস্টার্ব ফিল হচ্ছে আমার। লামহার ওঠার সুযোগ পেল না। ওর কোমরে আলতাপের শক্তপোক্ত হাতের বিচরণ চলছে। লামহার শরীর গরম ছিল। এই শরীরের সবটুকু ওম বোধহয় আলতাপের শরীরে স্থানান্তরিত হচ্ছে। ঘরটার মধ্যে আপাতত নীরবতা বিরাজ করছে। আর দুটো মানুষের নিঃশ্বাসের শব্দ। হারিকেনের আলো বুঝে এসেছে। কেমন একটা গা কাঁপানো ঠান্ডা হাওয়া বইছে। হারিকেনের আলোতে লামহাকে দেখতে আপাতত আলোক সুন্দরীর ন্যায় লাগছে। তারপর সাদা পোশাক জড়ানো, এই রংটা আলতাফের দুর্বলতা। এই প্রথমবার আলতাফ লামহাকে নিজ ইচ্ছায় কাছে টেনেছে। ওর কপালের ওপর পড়ে থাকা চুল সরিয়ে দিয়ে শুষ্ক অষ্টজোড়ার দিকে তাকিয়ে থাকে। আলতাফ বিড়বিড় করল, তোমার এই সৌন্দর্য এখন এই মুহূর্তে আমার মাথা খারাপ করে দিচ্ছে। তুমি মাথা নষ্ট করা সুন্দরী লামহা,
কথাটা বলেই লামহার ঠোঁটের দিকে এগোতে লাগলো আলতাফ। লামহার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। তখনই হঠাৎ লামহার সুন্দর মুহূর্ত নীরবতার সবকিছু ভেঙে বলে উঠল, আপনার প্রাক্তন প্রেমিকার নাম কি আলতাফ? আরও থেকে ফেরার পথে ঘটে যাওয়া সেই দুর্ঘটনার প্রায় সপ্তাহখানেক কেটে গেছে। আলতাফের ক্ষতস্থানও এখন বেশ ভালোই সেরে উঠেছে। সেদিনের ঘটনার পর বাসায় ফেরার পর তো ওর অবস্থা দেখে ওর আম্মা হুঁশ হারান প্রায়। সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেলেন, ট্রিটমেন্ট করালেন। ডাক্তারের কথা অনুযায়ী পথ্য নিতে হচ্ছে এখনো পর্যন্ত। এখন আলতাফ বেশ কিছুটা সুস্থ হয়ে উঠেছে, দিব্যি চলাফেরা করছে, আগের মতো কাজ করছে। তবে আলতাফকে এখন আর একা কোথাও ছাড়তে চাচ্ছে না হামিদা বেগম। ওর জন্য একজন ব্যক্তিগত সহকারী রেখেছেন, যে কিনা ওর সর্বক্ষণের সাথী হবে। তবে এত কিছুর মাঝেও একটা ব্যাপার গোপনে ঘটে চলেছে, আর সেটা হলো আলতাফ আর লামহার সম্পর্কের রেশারেশি। সেদিন রাতে আলতাফ স্বেচ্ছায় লামহাকে কাছে টেনে নিতে গিয়েও দূরে সরিয়ে দিয়েছে শুধুমাত্র লামহার একটা প্রশ্নের জন্য। এরপর থেকে লামহার সাথে আলতাফ না পারতে কথা বলে না। যদিও কথা বলে, তবুও সেই কথার সুর একটু নরম হয় না, বরং বলার ভাষা যতদিন যাচ্ছে তত বেশি রূঢ় হচ্ছে। আজও আলতাফ ভোরে আড়তে গিয়ে সকাল 10টার দিকে একবার বাসায় ফিরল। সঙ্গ ছিল এক ব্যক্তিগত সহকারী টগর। টগর ছেলেটা সারাক্ষণ আলতাফের পেছনে পেছনেই থাকে, এমনকি বাড়িতেও। শুধু রাতটায় ওর নিজের বাড়িতে ঘুমায়। আলতাফের সঙ্গে সর্বক্ষণ লেগে থাকার জন্য বেতনও ভালোই পায়। আলতাফ বাড়িতে এসেই চেঁচিয়ে চেঁচিয়ে লামহার নাম ধরে ডাকতে লাগলো। হয়তো লামহাকে কোনো কাজে দরকার, জরুরি তলব। এত জোরে ডাকতে লাগলো যে লামহার বুক ধরফর করে উঠল। রেশমির ঘরে ছিল ও, গল্প করছিল। আলতাফের ডাক শুনে দৌড়ে নেমে এলো নিচতলায়। দ্রুত এগিয়ে এসে বলল, কি হয়েছে? ডাকছেন কেন? এত চেঁচামেচি করে ডাকছি যে কানে যায় না তোমার? এতক্ষণ লাগে আসতে? লামহা এগিয়ে গিয়ে বলল, আপনি সবসময় আমার সাথে এমন আচরণ করেন কেন? আপনি ভালো লোক না। ভদ্রলোকেরা বউয়ের সাথে চাড়ালের মতো আচরণ করে না। আলতাফ ভ্রুকুচকে বলল, বেশি কথা বলবে না। বেশি কথা বললে সতীন এনে ধরিয়ে দেবে, তখন বুঝবে। কিন্তু আপনার মতো স্বামী থাকতে আমার আবার সতীন লাগে নাকি? লামহার বেয়াদবিমূলক কথাবার্তা শুনে আলতাফকে চোখ রাঙানি দিল। পাশে টগর দাঁড়িয়ে দেখছিল। তাতে লামহার কোনো তোয়াক্কে নেই। এই ছেলেটাকে একদম সহ্য হয় না লামহার। আলতাফের চামচাই ছেলে। আলতাফ গোপনে টগরকে আদেশ দিয়ে লামহার রেশমির পেছনে সারাক্ষণ গোয়েন্দাগিরি করতে লাগিয়ে দিয়েছে। লামহার এই ব্যাপারটা মোটেও পছন্দ না। সেদিন একটা ঘটনায় ধরতে পেরেছিল বিষয়টা। তবে আলতাফকে নিয়ে নিয়ে কোনো প্রশ্ন করেনি। আলতাফ জানে না যে লামহা এসব জেনে গেছে। লামহার কোনো ইতস্তবোধ নেই টগরের সামনে আলতাফকে কিছু বলতে। কিন্তু আলতাফ রেপুটেশন নিয়ে সেন্সিটিভ অনেক। টগরকে ওদের দিয়ে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে লামহার হাত টেনে ধরে একপাশে নিয়ে গেল, টগরের থেকে কিছুটা দূরে। টগরকে ইশারায় বলল, সোফায় গিয়ে বসতে। লামহা আলতাফের পায়ের পাতায় নিজের পা দিয়ে জোরে জোরে লাথি মারতে মারতে বিরক্তিস্বরে বলল, হাত ছাড়ুন। ছাড়ব না। কি করবে? আরও লাথি দেব। কথাটা বলেই লামহা আবারও আলতাফের পায়ের পাতায় লাথি মারতে লাগল। তৎক্ষণাৎ আচমক লামহাকে পাজা কোলে তুলে নিল আলতাফ। এক হাতে ওর গাল চেপে ধরে চোখে চোখ রেখে তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে রইল। দাঁতে দাঁত পিষে বলল, বেশি বাদরামি করলে পা কেটে ঘরে বসিয়ে রাখব। তখন এই বেদব পা দিয়ে লাথি মারা তো দূর, হাঁটার উপায়ও থাকবে না। যাও, ঘর থেকে আমার ব্ল্যাক কালারের শার্টটা নিয়ে আসো। ব্ল্যাক কালারের শার্ট তো আপনার 6টা। একই রকম দেখতে 6জন যমজ ভাই। এখন কোনটাকে আনবো? ভাই যেটা জেড ব্ল্যাক, ওইটা নিয়ে আসো। চিনো না তুমি? চিনি তো। কথাটা বিড়বিড় করে বললেও লামহা মনে মনে ভাবতে লাগলো, কালো তো কালোই হয়, এই জেড কালো আবার কেমন? লামহা কনফিউজড হয়ে গেল। তাইও ফট করে জিজ্ঞাসা করে বসল, আপনার গায়ের রং যেমন কালো, তেমন কালোটা আনবো? বেদব। লামহার কথাটা শোনা মাত্রই ওকে কোল থেকে সঙ্গে সঙ্গে ফেলে দিল আলতাফ। লামহা সোজা গিয়ে ধপাস করে ফ্লোরের ওপরেই পড়ল। ব্যথায় কুকড়ে উঠল। ও মা গো, কোমরটা ভেঙে গেল আমার। কোমরে হাত দিয়ে ব্যথায় কুকাতে লাগলো লামহা। আলতাফ প্রতিক্রিয়াহীন দাঁড়িয়ে রইল। বুকে হাত গুজে আদেশ করল, দ্রুত গিয়ে আমার শার্ট নিয়ে আসো। 5 মিনিট সময় দিলাম তোমাকে, লেট যেন না হয়। কালো মানুষকে কালো বললেই সমস্যা। বাবারে, ভাব দেখো ওনার। উনি বুঝি চাঁদের মতো উজ্জ্বল। এখন তেল দেবে ওনাকে।
তেলের এত দাম হয়ে গেছে নাকি? লামহা বিড়বিড় করতে করতে বসার ঘর থেকে বেরিয়ে সিঁড়ি পার করে দোতলায় চলে গেল। ভাগ্যিস টগর বদমাইশটা ওপাশে ছিল, ওদের মধ্যে কি হয়েছে তা কিছু দেখেনি। লামহা পড়ে গেছে এটা দেখলে আর মানিজ্জত বলে কিছু থাকতো না লামহার। আলতাপের ওপর এই কাজের বদলা তো নেবেই। 12টার দিকে গোসল সেরেছে, আজ রান্নাঘরের কাজে হাত লাগিয়েছে লামহা। 2-1 দিন হলো ওর রান্নাঘরে ঢুকে শাশুড়িকে হাতে সাহায্য করছে, তবে খুব বেশি ভারী কাজ নয়, টুকটাক কাজ করছে। ভারী কাজ ওর শাশুড়িকে করতে দেন না। হামিদা বেগম তখন লাউ শাক পরিষ্কার করছিলেন। ভাত রান্না হয়ে গেছে। এ বাড়িতে প্রতিদিন কয়েক পদের তরকারি চড়ে চুলায়, আজ 4 পদ আছে। এর মধ্যে শুটকি মাছের ভুনা চচ্চড়ি রান্না করা হয়ে গেছে। এই খাবারটা লামহার প্রিয়। ওর রান্নাঘরে ঘুরঘুর করতে করতে কতখানি খেয়ে নিয়েছে। চিংড়ি মাছ ভুনা করা হয়েছে, এখনো 2টো পদ বাকি। বিশাল সাইজের একটা কাতলা মাছ ভুনা করা হচ্ছে, আর লাউ শাক দিয়ে ছোট কই মাছের ঝোল। হামিদা বেগম ফ্লোরে বসে লাউ শাক বটিতে কাটছিলেন। লামহাকে দাঁড় করে রেখেছেন তরকারি কদ্দূর হলো তা দেখার জন্য। তিনি লামহাকে জিজ্ঞাসা করলেন, তরকারি উতাল দিয়েছি রে বউ? হ্যাঁ আম্মা। তাহলে পাশের গামলা থেকে কচু আলুগুলো তরকারির মধ্যে দিয়ে দে। লামহা শাশুড়ির কথা মতো পাশের ছোট ডেকচিতে রাখা আলুর তরকারির মধ্যে দেওয়ার জন্য নিতে গিয়ে দেখল পাশে একটা ছোট বাটিতে মাছের তেল রাখা হয়েছে কতখানি। ও শাশুড়িকে জিজ্ঞাসা করল, আম্মা, এর তেলটুকু কি দিয়ে দেব তরকারিতে? না না, ওই তেল ভুলেও তরকারিতে দিও না বউ। আমার বাজানের মাছের তেলে ভয়াবহ অ্যালার্জি, ওর শ্বাসনালীতে আঘাত করে সরাসরি। হামিদা বেগম তড়িঘড়ি করে কথাটা বললেও লামহা সেই কথা গায়ে মাখল না, ততটা গুরুত্ব দিল না। ও ভাবল, সামান্য মাছের তেলে কেমনই বা অ্যালার্জি হবে, স্বাভাবিক মানুষের যেমন হয় তেমনই হবে। তাছাড়াও ব্যাটাকে একটু বেকায়দায় ফেলা দরকার। আমাকে ফেলে দিয়েছিল না, সেটার শাস্তি। কথাটা ভেবে লামহা শাশুড়ির অগোচরে অনেকটা মাছের তেল তরকারির মধ্যে দিয়ে দিল। মিনিটের মধ্যেই তরকারিতে মাছের তেল মিশে যাওয়ায় বোঝারও উপায় রইল না। দুপুরে আলতাফ আড়ত থেকে আসলো, সঙ্গে টগরও এসেছে। লামহার কথায় আলতাফের তথাকথিত চামচা বদমাইশটাকে লামহা 2 চোখে সহ্য করতে পারে না। তবু শাশুড়ির কথা মতো ওর পাতে খাবার তুলে দিতে হলো। আলতাফের সাথে এক টেবিলে পাশাপাশি বসেছে ছেলেটা। আলতাফকে আজ খুব সমাদরের সাথে খাবার বেড়ে দিল লামহা। কাতলা মাছের তরকারি নিজ হাতে ওর পাতে উঠিয়ে দিল। দুপুরের খাওয়া শেষ করে আলতাফ দোতলায় চলে গেল বিশ্রাম নিতে যাওয়ার আগে। টগরকে বলে গেল বাইরে থেকে ঘুরে ফিরে আসতে ঘন্টা 2-1 জন্য। আলতাফ ওকে কল দেবে আড়তে যাওয়ার আগে। আলতাফ ঘরে এসে বসেছে 5 মিনিটও হয়নি। এর মধ্যেই ওর কেমন যেন নিঃশ্বাস টানতে কষ্ট হলো। পুরো শরীর লাল হয়ে যেতে শুরু করলো। গলায় অসহ্য এক যন্ত্রণা হতে লাগলো। মাছের তেলে আলতাফের ভয়াবহ রকমের অ্যালার্জি হয়, এমনকি এর ফলে ওর জীবন মরণ দশাও হতে পারে। আপাতত বোধ হয় এটাই হচ্ছে ওর সাথে। আলতাফ অনবরত কাশতে লাগলো। শরীর লাল হয়ে গেছে ওর। শার্ট খুলে ছুঁড়ে ফেলল। অসহ্য যন্ত্রণা হচ্ছে শ্বাসনালীতে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। লামহা হাতের উল ফেলে দৌড়ে এগিয়ে আসলো আলতাফের কাছে। ওর অবস্থা দেখে আতঙ্কিত হলো। আলতাফকে ডাক্তারের ট্রিটমেন্ট নিতে হয়েছে ওর অ্যালার্জির জন্য। হামিদা বেগম এমার্জেন্সি অ্যাম্বুলেন্স কল করে ছেলেকে হসপিটালে নিয়ে গিয়েছিলেন। তিনি হয়তো বুঝেছিলেন কি ঘটতে পারে তার ছেলের সাথে। লামহাকে সাথে নেননি তিনি, টগরকে নিয়ে গিয়েছিলেন। লামহার রেশমি বাসাতেই ছিল। হসপিটালের সিনিয়র ডাক্তার যিনি আলতাফের ট্রিটমেন্ট করছিলেন, তিনি বলে দিয়েছিলেন আলতাফকে হসপিটালে একদিন পরিপূর্ণ ট্রিটমেন্ট নিতে হবে। কিন্তু আলতাফ ডাক্তারের বিধিনিষেধ অমান্য করে হাত থেকে ক্যানোলা স্যালাইন খুলে টুলে বাসায় চলে এসেছে। এসে লামহার নাম ধরে চেঁচাতে শুরু করেছে। লামহা দোতলা থেকে ওর চেঁচানো বুঝতে পারল। আলতাফ হয়তো সব বুঝে গেছে, জেনে গেছে যে লামহা জেনে শুনেও তরকারিতে মাছের তেল দিয়েছে। লামহা রেশমির ঘরে ছিল। আলতাফের দুশ্চিন্তা জ্ঞান হারানোর মতো অবস্থা হচ্ছিল ওর। এখন আবার এই সন্ধ্যায় আলতাফের এমন চিৎকার চেঁচামেচিতে এবার পারলে পুরোপুরি বেহুশ হয়ে যায় ও। ভয়ে জ্ঞান হারাবে মনে হচ্ছে। রেশমি দেখল ওর ভাবে ভয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছে। হাত দিয়ে অনবরত নখ কাটছে আর অস্থিরভাবে পায়চারি করছে। রেশমি জানে লামহা কি ভুল করে ফেলেছে। এতক্ষণ রেশমির ঘরে বসে ওকে সব বলে কয়ে আফসোস করছিল লামহা। রেশমি ঘরের বাইরে গিয়ে একবার দেখে ঘরে ফিরে এসে বেলকনির সামনে গিয়ে লামহাকে বলল, ভাইয়া নাকি হসপিটাল থেকে জোর করে চলে এসেছে।
মা তাকে বলে দিয়েছে তোমাকে বারণ করার সত্ত্বেও নাকি তুমি জেনে বুঝে তরকারিতে মাছের তেল দিয়েছ। একথা শোনা মাত্রই ভাইয়া সবার বারণ করা সত্ত্বেও বাসায় চলে এসেছে। অনেক রেগে আছে ভাইয়া। এখন তুমি না গেলে আরো বেশি রেগে যাবে। প্লিজ ভাবি, আগে তুমি নিচে যাও। ভাইয়া আজকে অনেক বেশি রেগে আছে। না হলে ভাইয়াকে আমি কখনো দেখিনি রাগ করে বাসার জিনিসপত্র তুলে আশ্রে ভেঙে ফেলতে। রেশমির কাছ থেকে সংবাদ পেয়ে আটকে উঠল লামহা। আলতাফের সামনে গিয়ে দাঁড়াতে তো আলতাফ ফুলদানির বদলে ওকে তুলে আছাড় মারবে, সে ব্যাপার শতভাগ নিশ্চিত লামহা। আলতাফকেও ভালোভাবে চিনে। লামহার এখন নিজের কৃতকর্মের জন্য আরও বেশি আফসোস হচ্ছে। ভয়ে হুশ কেন হারাচ্ছে না, এই কষ্টে জর্জরিত। বেহুশ হলেও না হয় আলতাফের মুখোমুখি হওয়া লাগতো না। ও ভয়ের তো স্বরে বলল, আমি যাব না রেশমি, তোমার ভাইয়া আজকে আমাকে মেরেই ফেলবে। ভাইয়া বলেছে তুমি না গেলে সে আসতে বাধ্য হবে। রেশমি কথাটা বলতে বলতে দোতলায় ওর ঘরের কাছাকাছি আলতাফের চেঁচামেচি শোনা গেল। রেশমির নাম ধরে রাখছে। রেশমি দ্রুত ডাক শুনে প্রত্যুত্তর করে বাইরে বের হলো। আলতাফ ওকে সরিয়ে দিয়ে বাইরে থাকার আদেশ জারি করে ওর ঘরের মধ্যে প্রবেশ করে দরজা আটকে দিল ভেতর থেকে। রেশমি বাধা দিতে গিয়েও ভয় আর পারল না। লামহা বেলকনির দরজার পর্দার আড়ালে দাঁড়িয়েছিল। আলতাফকে দেখা মাত্র ভয় আরও ছিটিয়ে গেল পর্দার সাথে। মনে প্রাণে দোয়া করছে ধরনের দুই ভাগ হয়ে যাক আর তার মধ্যে ঢুকে পড়ুক। কিন্তু সেটা তো দুঃস্বপ্ন। লামহার ইচ্ছে হলো জ্ঞান হারাতে। কিন্তু এই নাটকটা শুরু করার আগেই আলতাফ এগিয়ে এসে খপ করে ওর হাতটা ধরে বসল। তারপর ঘরের মধ্যে এনে ওকে নিজের সামনে দাঁড় করিয়ে দিল। আলতাফের চল শক্ত, চোখ ভয়াবহ রকমের লাল হয়ে আছে। তা দেখে লামহার কলিজা কেঁপে উঠল, গলার পানি শুকিয়ে গেল। আলতাফ ওকে দেখতে দেখতে জোরে চেঁচিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা রেশমিকে উদ্দেশ্য করে বলল, রেশমি, রুম থেকে আমার বেলটা নিয়ে আয় তো। 3টা আছে, তার মধ্যে থেকে সবচেয়ে মজবুতটা নিয়ে আসিস। রেশমির উদ্দেশ্যে কথাটা বলেই লামহার দিকে তাকিয়ে আলতাফ দাঁতে দাঁত পিষে কর্কশ্বরে বলল, তোমার মতো মেয়েকে সোজা করার জন্য বেলটি উপযুক্ত জিনিস। কথাটা বলে আলতাফ 2 কদম লামহার দিকে এগিয়ে আসতেই লামহা ঝাঁপিয়ে পড়ল আলতাফের বুকে। মুহূর্তেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। ওর কান্না দেখে আলতাফ ওর পিঠে এক হাত দিয়ে জড়িয়ে ধরে আরেক হাতে মাথা রেখে বুলিয়ে দিতে দিতে বলল, কান্না করছো কেন বেদব? তোমাকে মেরেছি আমি? ওহো। আলতাফের বুকে মাথা রেখেই জবাব দিল লামহা। আলতাফ জিজ্ঞাসা করল, তাহলে? আমি ভুল করেছি, অনুতাপ বোধ হচ্ছে আমার। আপনার উপর বদলা নিতে গিয়ে মজার ছলে আপনাকে এতটা কষ্ট দিয়ে ফেলব বুঝতে পারিনি। বিশ্বাস করুন, আমি আসলেই বুঝতে পারিনি। আমার না বুঝে ফেলা সামান্য একটা ভুলের কারণে আপনার এত ভয়ে ভয়ে অবস্থা হবে। আন্দাজ করতে পারলে আমি কখনো এমন করতাম না। রিয়েলি সরি। লামহা আবারও কাঁদতে লাগল। আলতাফ তার বুক থেকে ওর মুখ তুলে নিজের সামনে ধরে চোখে চোখ রেখে শান্ত স্বরে বলল, চুপ একদম। কান্না করছো কি কারণে? কাজটা করার সময় মনে ছিল না? এখন তাহলে কেন কাঁদছ? লামহা নাক টানতে টানতে জবাব দিল, আপনি এখন আমাকে বেল দিয়ে মারবেন তাই না? না, বইয়ের গায়ে হাত তোলা কাপুরুষেরা। আর আমি তো কাপুরুষ না। বেল্ট আনার কথা বলেছিলাম তোমাকে ভয় দেখাতে। না হলে এই অনুতাপ শিকারটুকু তোমার মুখ দিয়ে বের হতো না। তুমি যা জিদ্দি মেয়ে, বাপরে। কথাটা বলে থামলো আলতাফ। তারপর আচানক আলতো করে লামহার গাল চেপে ধরে ওর কপালে একটা লম্বা চুমু খেয়ে ছেড়ে দিল। এরপর রেশমির ঘরের বিছানায় গিয়ে উপর হয়ে শুয়ে বলল, ফ্যানের পাওয়ারটা বাড়িয়ে দিয়ে এদিকে আসো। লামহা আজ বাধ্য মেয়ের মতো আলতাফের সব কথা শুনতে রাজি। ও ফ্যানের পাওয়ার বাড়িয়ে দিয়ে বিছানায় গিয়ে আলতাফের পাশে বসল। আলতাফ ওকে জিজ্ঞাসা করল, এখন কটা বাজে? লামহা নিজের ফোনে সময় দেখে জবাব দিল, 7:13। এখন থেকে হিসাব মোতাবেক আগামী 47 মিনিট তুমি একটানা আমার চুল টেনে দেবে, পিঠে তেল মালিশ করে দেবে আর হাত পা ম্যাসেজ করে দেবে। এটাই তোমার আজকের অপরাধের শাস্তি। লামহার আর কি করার, ঠোঁট উল্টে বসে গেল আলতাফের কথা মোতাবেক কাজগুলো করতে। আলতাফের চুল টেনে দেওয়ার প্রায় 32 মিনিট হতে চলেছে। লামহা তখনও অনবরত আলতাফের সেবা যত্ন করছে। ওর ফোনটা হাঁটুর কাছে পড়েছিল। হঠাৎ লামহার ফোনের ডিসপ্লে অন হয়ে গেল। একটা নাম্বার থেকে কল এসেছে ওর ফোনে। নাম্বারটা দেখা মাত্রই লামহার স্বাভাবিক মুখের ছাপ বদলে গেল। ভীষণ চিন্তিত দেখালো ওকে।
ওর হাত থেমে যেতেই আলতাফ পাশ ফিরে দেখল ওকে। লামহার চোখে মুখে এই প্রথমবার এতটা চিন্তার ছাপ দেখে ভ্রুকুটি কুঁচকে গেল ওর। লামহাকে কিছু জিজ্ঞাসা করতে যাবে, তার আগে লামহা ইতস্ত করে মুচকি হাসার চেষ্টা করে বলল, আলতাফ, আমি একটু বাইরে যাই প্লিজ, আম্মু কল দিয়েছে। আচ্ছা যাও। লামহা বাইরে বেরিয়ে সোজা রেশমির কাছে চলে গেল। এদিকে ঘরের মধ্যে আছোয়া হয়ে আলতাফের ভ্রু বারবার বাঁকা হলো। লামহার কোচিংয়ের বাইরে বেশ কিছুটা দূরে একটা বসার জায়গা আছে। সেখানে বটগাছের সামনে দাঁড়িয়ে লামহা কথা বলছিল ছেলেটার সঙ্গে। ছেলেটা ওর থেকে বয়সে আনুমানিক ৩-৪ বছরের বড় হবে, দেখে বোঝা যাচ্ছে। ছেলেটাকেও বেশ ভালোভাবে চেনে। লামহার ভ্রু কিঞ্চিত কুঁচকে আছে। কামিজের ওড়নাটা বারবার মাথা থেকে সরে যাচ্ছিল। সেটা টেনে ধরে রেখে চিন্তিত মুখে ছেলেটার সঙ্গে কথা বলছিল। রেশমি ওদের থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। হঠাৎ চোখের পলকে কোথা থেকে জানি আলতাফের বাইকটা ওদের সামনে এসে দাঁড়ালো। এমন অপ্রত্যাশিতভাবে আলতাফকে দেখে লামহা চমকে উঠল। হতচকিত হয়ে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে তাকালো। ছেলেটা বোধ হয় আলতাফকে এখানে এই সময়ে আশা করেনি। ঘাবড়ে গেল ও। লামহা চোখ দিয়ে ইশারা করতে লাগলো ছেলেটাকে। ছেলেটা সরে যাওয়ার আগেই আলতাফ দ্রুত বাইক থেকে নেমে মুহূর্তের মধ্যে পকেট থেকে পিস্তলটা বের করে আনলো। কিছু বুঝে ওঠার আগেই ছেলেটার কপাল বরাবর পিস্তল ধরে দাঁতে দাঁত পিষে শাসিয়ে বলল, সাহস কত বড় তোর? তুই আমার বউয়ের সাথে কথা বলার সাহস কোথা থেকে পেলি? কে দিয়েছে তোকে এই স্পর্ধা? কার লোক তুই? সত্যি করে বল, না হলে এখানে ট্রিগারে চাপ দিয়ে মেরে ফেলবো। 1 মিনিটও সময় লাগবে না আমার। আমি কারো লোক না, কারো লোক না আমি। ভুল হচ্ছে কোথাও একটা। ছেলেটা বিড়বিড় করে কাকুতি মিনতি করতে লাগলো। তবু আলতাফ ওর কথা শুনল না। ততক্ষণে টগর আরও 2টো ছেলেপেলেকে নিয়ে উপস্থিত হয়েছে। তাদের চেহারা গুন্ডাদের চাইতে কোনো অংশে কম নয়, বরং উপাধিপ্রাপ্ত গুন্ডাই মনে হচ্ছে। লামহা হতবাক হলো। কি থেকে কি হচ্ছে ঠিক বুঝে উঠতে পারল না। আশ্চর্য হয়ে আলতাফের কর্মকাণ্ড দেখতে লাগলো। তবে কি আলতাফকে এতদিন ভুল চিনেছে ও? এতদিনের চেনা একজন মানুষকে আজ হঠাৎই পুরোপুরি অচেনা মনে হতে লাগলো ওর। আলতাফ আসলে করেটা কি? টগরার সাথে 2টো ছেলে আলতাফের নির্দেশে সেই ছেলেটাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে কোথায় জানি চলে গেল। লামহা বাধা দিতে গিয়েও পারল না। দৌড়ে দাঁড়িয়ে রেশমি ভয়ে কাঁপছে ভাইয়ের কর্মকাণ্ড দেখে। আলতাফ রেশমিকে হাত দিয়ে ইশারা করে ডেকে নিল। এরপর লামহার রেশমিকে বাইকে উঠে একটা কথাও না বলে ওদের নিয়ে সোজা খান ভবনে চলে আসলো। রেশমিকে ঘরে আটকে রাখা হয়েছে। এদিকে লামহাকেও ঘর বন্দি করার বন্দোবস্ত চলছে। আলতাফ ঘরময় পায়চারি করছে। লামহা বিছানার উপরে পড়ে আছে। আলতাফ ওর ঘরের মধ্যে টেনে নিয়ে সোজা বিছানার উপরে ছুঁড়ে ফেলেছে। আজ রেশমিও লামহাকে বাঁচাতে আসতে পারবে না, কারণ ও নিজে এখন কক্ষবন্দী। এদিকে লামহার শাশুড়িও সেদিনের ঘটনার পর থেকে লামহাকে আলতাফের কাছে ছেড়ে দিয়েছে। বউ আলতাফের মারুক কাটুক যা খুশি করুক, হামিদা বেগম দেখতেও যাবেন না, এমন কথা বলে দিয়েছেন তিনি। লামহার আজ ভয় হচ্ছে না তেমন, বরং অবাক লাগছে আর মাথার মধ্যে কতগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আলতাফের সম্পর্কে নানান কথা মাথায় আছে ওর। আলতাফের কর্মকাণ্ড চোখের সামনে ভাসতেই কেঁপে উঠছে ও। নিজের জন্য একটু ভয় হচ্ছে না ওর, ভয় হচ্ছে ওই ছেলেটার জন্য। মায়াও হচ্ছে, না জানি ছেলেটার কি দশা করেছে এই জাহিলটা। আলতাফ লামহাকে স্পষ্ট করে বলে দিয়েছে ওর পড়াশোনা, বাইরে বের হওয়া সব বন্ধ আজকের পর থেকে। লামহা কি করবে বুঝতে পারছে না। আলতাফকে এখন অসহ্য লাগছে ওর। ও উঠে এগিয়ে গেল আলতাফের সামনে। আলতাফ গম্ভীর পায়চারি থামিয়ে দাঁড়িয়ে গেল। লামহার দিকে চল শক্ত করে তাকালো। লামহা কটমট চোখে তাকিয়ে জিজ্ঞাসা করল, কি করেছেন আপনি ছেলেটার সাথে? বেশি কিছু করব না, শুধু হাত পা ভেঙে হসপিটালে অ্যাডমিট করিয়ে দিয়ে আসব। না, আপনি এমন করতে পারেন না। অসহ্য লাগছে এখন আপনাকে আমার। কথাটা বলার সঙ্গে সঙ্গেই লামহার চেপে ধরে পেছনে মরিয়ে নিল আলতাফ। দাঁতের দাঁত পিষে বলল, অসহ্য তো লাগবেই এখন আমাকে। ওই ছেলের কথা খুব ভাবছি যে। কেন, মায়া লাগছে খুব, তাই না? তোর সাহস কত বড়? তুই আমার অগোচরে এসব করে বেড়াস? তুই না আমাকে বলেছিলি, যদি আমার কথা মতো না চলতে পারিস, আমাকে ভুল প্রমাণ করতে না পারিস, তাহলে তোকে দাফন করে দিতে। নে, আজ তোকে আমি সারা জীবনের জন্য এই সম্পর্ক থেকে দাফন করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। তোর আমার সম্পর্ক এখানে এ অবধি শেষ।
আজকের পর থেকে তোর সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। খুব না বাপের বাড়ি করিস, চলে যা বাপের বাড়ি। তোকে মুক্তি দিয়ে দিলাম। লামহার যেন বাকশক্তি কেড়ে নেওয়া হয়েছে। বোবা বনে গেল ও। হতবম্ব হয়ে আলতাফের দিকে করুণ চাহনিতে তাকিয়ে রইল। ওর এই চাহনি দেখেও আলতাফের একটু মায়া হলো না। লামহা হঠাৎ আলতাফের শার্টের কলার চেপে ধরে বলল, সম্পর্ক এত সহজে শেষ করা যায়? তার আগে আমাকে কতগুলো প্রশ্নের জবাব দিন। আপনার কাছে পিস্তল কেন থাকে? আমাদের পেছনে বা গোয়েন্দা কেন লাগিয়ে রেখেছিলেন? সবসময় কেন নজরে নজরে রাখেন আমাদের? পিস্তল দিয়ে বা কি করেন আপনি? সত্যি করে বলুন তো। লামহা অনবরত আলতাফের শার্টের কলার ধরে ঝাঁকাতে লাগলো এবং বারবার একই প্রশ্ন করতে লাগলো। তবে আলতাফ প্রথমে কোনো জবাব দিল না, ঠোঁট চেপে সহ্য করতে লাগলো। লামহা তখন ওর বুকে ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করল, কে আপনি আলতাফ? আলতাফ তখন কিছুটা দূরে সরে গিয়ে কেমন এক রহস্যজনকভাবে হেসে জবাব দিল, কিছু প্রশ্ন মস্তিষ্কেও আসতে দিতে হয় না লামহা। কিছু প্রশ্নের উত্তর নিজে থেকে খুঁজে নিতে হয়। তুমি বরং নিজেই খুঁজে নিও। সমাপ্ত।